আসসালামু আলাইকুম। প্রবীর ভাইকে ডাক দিও। ওকে, আপনাদের হচ্ছে আজকে চতুর্ভুজ হবে। আমরা আহ, কি বললো কে? আচ্ছা, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো কি কথা বলবে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি, ভালো আছে। আপনি কেমন আছেন? জি স্যার ভালো। স্যার আমাদের এই প্রাইমারি পরীক্ষাটা কবে হতে পারে? 22 তারিখে টেম্পোরারি একটা ডেট দেওয়া আছে, ওই 22 তারিখে হতে পারে, না হলে ঈদের পর হবে। তবে 22 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এই 5-7 দিনের মধ্যে বলা যাবে। স্যার আমরা যারা নিবন্ধন দেব তারা তো একটু কষ্ট হয়ে যাবে, এজন্য কেন কষ্ট বলতে হবে? পারছি। কি বলেন? কষ্ট কিসের জন্য? নিবন্ধনের পড়া আর হচ্ছে প্রাইমারি পড়া কি আলাদা? বলেন। এদের কোশ্চেন আগে বলেন আগে। নিবন্ধনের যে ম্যাথ আর প্রাইমারি ম্যাথ, এটা কি আলাদা? না স্যার, বলেন নিবন্ধন তো তাহলে। আপনি তো একদিন তো প্রাইমারি দিনই পড়ছেন, তাই না? জি ওই তো, এখন একটু নিবন্ধনের জন্য বিগত কোশ্চেন গুলো পড়েন, তাহলেই তো হয়ে গেল। আর প্রাইমারি প্রিপারেশন নেন। বুঝতে পারছেন? জি এই যে দেখেন, নিবন্ধনের গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার আছে, ওখান থেকে আসে। হ্যাঁ, প্রাইমারি প্রাইমারিতে সিলেবাস একটু বড় নিবন্ধনের চেয়ে। দেখেন, আমরা চতুর্ভুজ নিয়ে কথা বলবো। চতুর্ভুজ নিয়ে, চতুর্ভুজ দেখেন, 3টে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হলে ত্রিভুজ হয়, 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হলে চতুর্ভুজ হবে। তো চতুর্ভুজ 5 প্রকার। তো দেখেন, এই ডেফিনিশন গুলো আমি লিখে দিচ্ছি। এই বাহু এ বাহু সমান, এই বাহু এ বাহু সমান। তো এই যে এই বাহু এ বাহু সমান, এই বাহু এ বাহু সমান, এটাকে সমান এবং সমান্তরাল বল। কেন? আগে সমান এবং সমান্তরাল বলি। দেখেন, ধরেন এটা 10 মিটার, এটাও 10 মিটার। ধরেন এটা এ বাহু, এটা বি বাহু। এই এই দুইটা রেখার মধ্যে বা বাহুর মধ্যে, রেখা বাহু যেটা বলে, দূরত্ব সমান। দূরত্ব সমান। দূরত্ব। এটা মিট করো তো।
আমাদের সলভ ক্লাস তো একবারে হচ্ছে না, প্লিজ স্যার সলভ করে দেন। সলভ এই যে শোনেন, এটা আমাদের হচ্ছে সার্ভিস অফিসার, বুঝতে পেরেছেন? ইনি এনাকে বলেন, হ্যাঁ এনাকে বলেন না না সলভ করে দেন। আপনি বলেন যে solve আপনাদের করে দিবো। আপনাদের ক্লাস batch- কতগুলো বলেন, ক্লাস আপনাদের আছে? batch শেষ, এই যে আর দুটো, আর এই ক্লাস আর পরের ক্লাস শেষ। আচ্ছা, আপনাদের ম্যাথের কোনো কিছু বাকি আছে যে আপনারা বুঝেন না বা হচ্ছে আপনাদের দরকার? কমেন্ট করেন তো। বাকি নাই, শুধু সলভ ক্লাস বাকি। মেঘনা ফাইভ ব্যাসের কথা বলে নাই, আপনাদের ম্যাথের কোনো কিছু বাকি আছে কিনা টপিক? সলভ ক্লাস বাকি আছে, তো কোনো টপিক বাকি আছে? সলভ ক্লাস না, কোনো কিছু বাকি আছে, কোনো টপিকের পার নেই? সলভ তো দেবো, কিন্তু কোনো টপিক বাকি আছে কিনা, অন্য বিষয় আছে? ম্যাথের কথা বলেন, ম্যাথ। ম্যাথে নাই, নাই, নাই। ওকে, সলভ ক্লাস দিব স্যার। জি দিন, এর ভরে দিয়ে একটু, দিব স্যার। হুম, বেশি করে দিন। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমাদের সবটা একসাথে অনেকগুলো চ্যাপ্টার দিয়েন না, আমাদের একটু কমাই দিতে হবে, আমরা তো অনেক অঙ্ক সব পারি না। ক্লাসে কোনো ফিক্সড টপিক হয় না, পুরো ম্যাথের সব। না, এখন এর আগে চারটা করে টপিক দিয়েছেন, চার করে শেষ করতে পারেন না, আমাদের দুইটা করে টপিক দিতে হবে, দিবেন না, আমাদের আপনি অনেক তিনটা কম করে বাকি। দিন। না, ম্যাথ ক্লাস তো স্যার এত দেওয়া যাবে না। তিনটা করে টপিক দিন, তিনটা করে, চারটা করে টপিক দিলে তো শেষ হয় না। সেটা নয়, একটা কমাই দিলাম, কিন্তু সলভ ক্লাস কি? সলভ ক্লাস যদি রেগুলার ক্লাসের মতো টপিক দিয়ে হয় তাহলে এটার নাম সলভ তো হবে না। না, এভাবে আমি তো তিনটা আপনারা করে বলতে টপিক দিবেন, চাইছেন। তিনটা করে, ঠিক আছে? আর আমি একটু হুম। বলতে চাই, ওই যে ভাইয়াটাকে, ওই যে আমাদের বাংলাও একটা শর্ট ক্লাস দেওয়ার কথা ছিল আর কি, তো ওইটা অনেক কনফিউশন প্রশ্ন আছে তো শিডিউল অনেক। পাইছেন? মার্চ মাসের শিডিউল পেয়েছেন? না, পাই নাই তো। পেয়ে দেখেন যে ওখানে লেখা আছে কিনা, যদি পান তাইলে বুঝলেন, আর না পাইলে আবার বুঝলেন। সব কাজটা তাদের দিয়ে দিন ওদের, বুঝতে পারছেন? হুম। আর আর ওই যে ভাইয়া, আমি ওই দিন আপনার সঙ্গে কথা বলেছিলাম আর কি, ওই যে সাধারণ জ্ঞানের একটা চ্যাপ্টার বাকি ছিল আর কি আমাদের, ওইটা সাজ্জাদ স্যারের একটা ক্লাস চাইছিল। ভূগোল 3টা ক্লাস বাকি আছে এখনো। ভূগোল, ইংরেজি স্যার, ইংরেজি বাকি আছে। হ্যাঁ, আর আন্তর্জাতিক একটা অধ্যায়। এটা তো একটা রেগুলারই বাকি আছে। আর ওই যে যে সাধারণ জ্ঞানের একটা আর কি, ওই যে ভুল করে স্যার আমাদের ওই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 4 নাম্বার চ্যাপ্টার নিয়ে আবার ওইটাই পড়াইছে আন্তর্জাতিকে গিয়ে, এখন আন্তর্জাতিকের ওই চ্যাপ্টারটা বাকি আছে, কিন্তু জুমের মধ্যে আসছে যে ওই ওই ক্লাসটা হবে, ওই দিন ভুল করে ওই ক্লাসটা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবই বুঝতে পেরেছি, আমার মাথায় সবই আছে। আপনারা যা যা বললেন, যেহেতু ছোট মানুষ তো, সব ব্যাচের কার কি প্রবলেম হচ্ছে সবগুলো মাথায় আছে। আপাতত ম্যাথটা করেন, এগুলো চিন্তা করলে ম্যাথ ঢুকবে না। আর আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি, ঠিক আছে? শোনেন, আপনি এখন যে লিখে রাখেন, এই ব্যাচের এক্সট্রা সলভ ক্লাস দিয়ে দেবেন তাড়াতাড়ি। হ্যাঁ, ম্যাথের ম্যাথের ম্যাথ লাগবে না। ম্যাথ লাগবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, শব্দ করেন না। স্যার আমাদের যে শিডিউল গুলা, যে ইংরেজি দুইটা ক্লাসে হওয়ার কথা ছিল, 2 দিনই বন্ধ, মানে অফিসিয়াল কারণে হয়তো অফ দিল, ওটা তো আর দিচ্ছে না, ওই ওটা যে দিয়ে ওটা ফোন করে বলে না, আমাকে বলে লাভ নাই। ফোন না, করে বলে না। আমরা তো ওই জানি যে ফোন দিলে অনেক সময় মানে বুঝতে পারে না যে কোন ব্যাচ বা হয় না। ওই যে ব্যাচের কথা বলবেন, সময় ওরা লিখে নাই ওরা, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন তো আমাদের, একটা আমি আবার টপিক শেষ করতে পারবো না, ভুলের টপিক। অলরেডি 10 মিনিট চলে গেছে। দেখেন, দুইটা রেখা বলছি, বাহু বলছি, এই বাহু আর বি বাহু, এরা সমান, মানে এই লেন্থ সমান 10 মিটার 10 মিটার, এবং এই দুটো রেখার মাঝখানে দূরত্ব সমান, এই জন্য এদেরকে বলবো ইউবি সমান ও সমান্তরাল। আর যখন দেখবো যে এটা দৈর্ঘ্য সমান না, এটা 10, এটা হচ্ছে 13, দৈর্ঘ্য সমান না, বাট এদের মাঝখানে দূরত্ব সমান, এদেরকে জাস্ট বলো সমান্তরাল। তাহলে সমান এবং সমান্তরাল বুঝতে পেরেছেন? সমান এবং সমান্তরাল এদের লিখে রাখলেই হবে, সমান এবং সমান্তরাল। বলেন, সমান এবং সমান্তরাল বুঝতে পেরেছেন কিনা বলেন? ওকে, তাহলে দেখেন, এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। আর প্রত্যেকটা কোণ, এই স্টেটাসে মানে কত, সমকোণ, মানে 90 ডিগ্রি, এই চিহ্ন মানে 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে? বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল,
এবং প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্র বলে। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এই দেখেন বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। এই জন্য ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে যে এই যে ভিতরে যে জায়গাটা, এটাকে এই জায়গাটাকে বলে ক্ষেত্রফল। ধরো আপনি টেবিল আছে, ওই টেবিলের কথা বলেন, ওর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, ও দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিবেন, তাহলে আপনার ভিতরে জায়গা বের হবে, মানে ক্ষেত্রফল বের হবে। আর এর কর্ণ বলে, কর্ণ, এই কর্ণ বলে, এই কর্ণ হলো, এই কর্ণ, এই যে এটা হচ্ছে তার কর্ণ। এটাকে আবার ফিল করেন, দেখেন এটা কিন্তু সমকোণী ত্রিভুজ ভিতরে, এই বাহু এই বাহু এই বাহু, এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজ মানে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে হচ্ছে √ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এই জন্য আপনি কি বলতে পারেন যে এটা কর্ণ একটা অতিভুজ, এর √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। আবার পরিসীমা, আমি ত্রিভুজের ক্ষেত্রে বলে দিচ্ছি, পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল পরিসীমা। এখানে পরিসীমা বলতে বোঝাচ্ছে যে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, দুইটা দৈর্ঘ্য আর হচ্ছে দুইটা দৈর্ঘ্য প্লাস দুইটা প্রস্থ। হ্যাঁ, এটাকে আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলি। এই জন্য আপনি ডিরেক্ট 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখে ফেলেন। সবগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে। এই ছিল হচ্ছে আয়তক্ষেত্র নিয়ে কথা। আয়তক্ষেত্রের মতোই একটা চিত্র দিলাম, দেখেন, যার শুধু এটা কোণটা 90 ডিগ্রি না, আর সব সমান। দেখেন এই বিপরীত বাহুগুলো, এখানে দেখেন এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আর কোণগুলো কি হচ্ছে সমকোণ নয়, সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে, সামান্তরিক বলে। এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ নয়। সমকোণ হলে তো 90 ডিগ্রি হয়, মানে স্ট্রেট হয়, এটা তো না, এটাকে বলা হয় সামান্তরিক। সামান্তরিকের শুধু একটা জিনিস জানবেন, এর ক্ষেত্রফল বের করা। তো এর ক্ষেত্রফল হচ্ছে, এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এর উচ্চতা দেওয়া নাই, বাট উচ্চতা আপনাকে এরকম করে বের করে নিতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এরকম লেখা ছিল যে একটা চতুর্ভুজের একটা ভূমি এবং উচ্চতা, উচ্চতা এত, এর ক্ষেত্রফল কত, তখন মনে করো ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, মানে ওটা হচ্ছে সামান্তরিক। এটা ছিল আয়তক্ষেত্র বা সামান্তরিক। এরা মিল আছে বেজে একসাথে লিখলাম। আরেকটা আছে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, এটাকে এই ধরলাম। আর্ম মানে বাহু, বুঝছেন, আর্ম মানে বাহু, বা লেন্থ মানেও বাহু, লেন্থ মানেও বাহু। তো সবগুলো বাহু সমান, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। এই জন্য এটাকে বলা হয় বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে সবগুলো বাহু সমান, বাহু সমান, এবং সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ
সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একদম আয়তক্ষেত্রের মতোই, একদম সেম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখেন, এর ক্ষেত্রফল এর দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবে, একই কথা। মানে এটা স্কোয়ার বলে, বাট দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। এর কর্ণ দেখেন, এর কর্ণ, এর কর্ণ কি? এর কর্ণ হলো এই যে এটা কিন্তু কর্ণ। এটার ভিতরে সমকোণী ত্রিভুজ না, মানে সমকোণী ত্রিভুজ এটা, তাহলে ওটা অতিভুজ। অতিভুজ মানে কি? লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতিভুজ মানে কত? রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2a স্কয়ার হবে। তাহলে রুট আলাদা করে দেন, √2 হবে, আর এখানে a আলাদা হবে, √2a, √2a। অথবা এটা আপনারা জানেন, সমকোণ ত্রিভুজের যদি দুইটা বাহু সমান থাকে তাহলে একে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই বাহু এই বাহু তো সমান, তাই না? তাহলে বর্গক্ষেত্রের সকল বাহু সমান, তাহলে এটাকে টুইন বলা হয়, এটাকে বিগ বলা হয়। টুইন থেকে বিগে গেলে √2 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা √2a হবে। যেহেতু এ আছে না, এটা √2a হবে। এটা সবসময় আমি এভাবে করাই, বলে কি রিভিউ করে ফেলেন, তারপর রেশিওটা মনে রাখবেন। আচ্ছা, আর পরিসীমা, পরিসীমা মানে হলো সবগুলো বাহুর যোগফল। এ এ আছে, এই চারটা বাহুর যোগফল 4a। তাহলে এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান থাকে, এটা এটা হচ্ছে কি একটা বাহু বড়, তাহলে এটাকে বলা হয় অতিভুজ। এই দুটাকে আবার টুইন বলা হয়, তো এটাকে বিগ ব্রাদার। তিন ভাই, এই দুটো টুইন, এটা বিগ। এই টুইন থেকে বিগে কে √2 দ্বিগুণ করতে হয়, বিগ থেকে টুইন √2 ভাগ করতে হয়। এগুলো আমি শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রে, ওকে? ওই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো। সমকোণী ত্রিভুজের দুটো হয়, মানে পৃথিবীতে সমস্ত সমকোণী ত্রিভুজ হচ্ছে কি তিন, মানে বিষমবাহু ত্রিভুজ, মানে তিন বাহু অসমান। শুধু একটা হচ্ছে দুটো বাহু সমান থাকে, সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কোথায় পাওয়া যায়? নরমাল লিখলে পাওয়া যায়, আবার কি প্রত্যেকটা বর্গক্ষেত্রের ভিতরে যে ত্রিভুজটা থাকে, এই কর্ণ দ্বারা যে ত্রিভুজটা হয়, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা যদি হয় সমকোণ নয়, সমকোণ নয় এবং প্রত্যেকটি কোণ সমকোণ বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। সবগুলো বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ নয়, তাকে রম্বস বলে। তাহলে রম্বসের চেহারা এরকম হবে, ওই সমকোণের মানে ইয়ের মতো আর কি, কি বলা হচ্ছে, বর্গক্ষেত্রের মধ্যে জাস্ট চ্যাপটা হবে ওই। আর আরেকটা ক্ষেত্র সামুদ্রিক যেমন, তাহলে বর্গক্ষেত্র এবং রম্বস তেমন। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, এই রম্বস বলে। এটা কি বলা হয়? রম্বস। রম্বস। রম্বসের ক্ষেত্রফল হলো, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ। এই এই যে এটা একটা কর্ণ, আবার আরেকটা কর্ণ হচ্ছে এটা, এই দুটো কর্ণ। তাহলে এই দুটো কর্ণ গুণ করলে দুইটা ভাগ করতে হবে, অথবা এই দুটো কর্ণ গুণ করে হাফ দিয়ে গুণ করতে হবে। তো দুটো কর্ণ গুণ করলে দুই দিয়ে ভাগ করলে আপনি পুরা ভিতরে জায়গার পরিমাণ পাবেন। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এদের ক্ষেত্রে বহুগুণ প্রস্থ, আয়তের ক্ষেত্রে বহুগুণ প্রস্থ, সামাজিক ক্ষেত্রে ভূমিগুণ উচ্চতা, আর রম্বসের ক্ষেত্রে হাফ গুণ কর্ণদ্বয় গুণ। তো এখান থেকে একটা নোট লিখে রাখবেন। নোটটা হলো, নোট হলো রম্বসের কর্ণদ্বয়, মানে এই যে দুটো কর্ণ, কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর মানে হলো এই যে রম্বস যে আছে, এই রম্বসের এই কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে যে বিন্দুতে ছেদ করে, দেখেন এই রেখা এই রেখা ছেদ করলে এটা ছেদবিন্দু বলা হয়। এই ছেদ করলে এটাকে বলা হয় 90°, এটাকে বলা হয় 90°, এটাকে বলা হয় 90°, এই কথা বলছে। তার মানে রম্বসের ভিতরে যে প্রত্যেকটা কোণ, এটা কি ভিতরে কি 90° হবে, তার মানে প্রত্যেকটা ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ। তো রম্বসের কোণাদের পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড করে। সমকোণ মানে হচ্ছে 90° কোণ ক্রিয়েট করে। এবং এই যে কর্ণ এখানে যে ছেদ করে, এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে। এই সমদ্বিখণ্ডিত করা মানে কি? সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি ধরলাম, আর এখানে ও বিন্দু ধরলাম, কথার কথা। তাহলে বলতে পারেন যে এসি কর্ণে, এসি কর্ণে, এসি কর্ণে ওই দেখেন ও এ এবং উঁচু সমান, মানে ও এ
ওসি এটা সমান। আবার বিডি কর্ণে বিডি কর্ণে বিডি কর্ণে ওবি এবং ওডি সমান। ওবি ওডি সমান, মনে রাখবেন। তাহলে রম্বসের কর্ণদের পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এবং এই যে কর্ণটা, এই দৈর্ঘ্য, এখান থেকে এখান থেকে এইটুকু যেটা যে ভ্যালু, এই ভ্যালু যা হবে এই ভ্যালু তাই হবে, আর এই ভ্যালু যা হবে এই ভ্যালু তাই হবে, সে কথা বলেছি। যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, যার সমান্তরাল, সমান্তরাল বলতে বোঝাচ্ছে এখানে এ এবং বি বাহু সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে কি, এ এবং বি বাহু দৈর্ঘ্য সমান হওয়ার দরকার নেই, এখান থেকে এটুকু দূরত্ব সমান, এই আর কি। এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে এটাও ট্রাপিজিয়াম বলবেন। ধরেন এটা এরকম থাকলো, এটা এরকম থাকলো, এইরকম। এটা এ বাহু, এটা সিমিলার একটা বের করা যায়, একই কথা। তো ট্রাপিজিয়ামের এটা হলো কি, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল, এটা সমান্তরাল, সমান্তরাল বাহুদ্বয়ের ইন্টু উচ্চতা। হাফ ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা তার মানে হচ্ছে হাফ ইন্টু কত, সমান্তরাল বাহুদ্বয় এখানে এ প্লাস বি, উচ্চতা আপনি উচ্চতা এখানে নাই, এখানে উচ্চতা দিয়ে দিবেন, আর এটা উচ্চতা দেওয়া আছে, এটা উচ্চতা দিয়ে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি আবার বলছি, দেখেন, চারটা বাহু দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্র হয় এটাকে আমরা বলবো চতুর্ভুজ। চারটা বাহু দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্র এটাকে আমরা চতুর্ভুজ বলবো। চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং যদি সমান্তরাল হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয় তাকে বলবো আয়তক্ষেত্র। আর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রত্যেকটা কোণ সমকোণ নয় তখন বলবো হচ্ছে সামান্তরিক। আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ডেফিনিশনগত তেমন কোনো পার্থক্য নেই, শুধু কোণটা হচ্ছে সমকোণ না। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এই আর কর্ণ তো সহজ, আর পরিসীমা সবগুলো পারবেন, এটা কর্ণ সবাই পারবেন এবং পরিসীমা সবাই পারবেন। এখন সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র, আর সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এ এবং এ বলা চলে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর কর্ণ তো √2a, আর হচ্ছে কি সবগুলো বাহুর যোগফল, এটা পরিসীমা 4a। আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মনে রাখবেন।
আর ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আমি সমান্তরাল কোণটা সমান এবং সমান্তরাল কোণটা আমি বলে দিয়েছি। এই সমান্তরাল বলতে যে চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেতে গেলে ওই ওই রম্বসের যেমন ক্ষেত্রফলের সাথে হাফ আছে, এটার ক্ষেত্রে হাফ আছে, এটা মনে মিল করবেন। ও রম্বসের ক্ষেত্রফল নাকি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের সাথে উচ্চতা গুণ করতে হয়। এই তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল a প্লাস b ইন্টু h। ক্লিয়ার কিনা বলবেন? এমন কেউ আছেন যে বলতে পারবেন সুন্দর করে মিল করে? এমন কেউ আছেন? সাহস করে বলেন তো, কে বলেন বলেন, কে বলবেন দেখি, কে বলবেন? সবাইকে ওপেন করে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওকে, অল অফ ইউ হ্যাভ বিন ওপেন। ওকে, যে কেউ কথা বলতে পারবেন। কে বল? সাবিয়া সুলতানা বললেন? জি স্যার। স্যার বর্গক্ষেত্রের কর্ণটা বুঝি নাই। আর সাবিয়া সুলতানা, আপনি হচ্ছে আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার কুমিল্লা। আচ্ছা আচ্ছা, কুমিল্লা। তো যাই হোক, এখন বড় ক্ষেত্রে কি বোঝেন নাই? স্যার কর্ণটা √2a তে আসছে। আপনি ত্রিভুজ করেন নাই? ত্রিভুজ স্যার করেছিলাম। ভুলে গেছেন? আচ্ছা, তার আগে আয়তক্ষেত্রের কর্ণ কি বলেন? আয়তক্ষেত্রের কর্ণ কি? আয়তক্ষেত্রে, তাহলে আপনি বড় ক্ষেত্রে কর্ণ বোঝেন না, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ তো বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ জি 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 জি। আয়তক্ষেত্রের কর্ণ কি বলেন? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এর কথা আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য স্কয়ার প্রক্রিয়া হলো। আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে ওই কর্ণ যদি দাগা, তাহলে কি একটা ভিতরে একটা সমকোণ ত্রিভুজ হয় না? জি জি। তাহলে এই অতিভুজটা হচ্ছে কর্ণ। এই কর্ণ মানে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কি? লম্ব স্কয়ার ভূমি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার না? তাহলে ওই অতিভুজ মানে তো কর্ণ। কর্ণ সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এই জন্য দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার দিয়ে এল স্কয়ার ডাব্লিউ স্কয়ার। বুঝতে পেরেছেন? আর বড় ক্ষেত্রে একই কথা। মানে অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কয়ার, এদের লম্ব ভূমিতে সেম এ স্কয়ার স্কয়ার। এই এ স্কয়ার স্কয়ার কে ক্যালকুলেশন করলে √2a হয়। বুঝতে পারছেন? এটাই আর কি, দেখেনছি ওটা √2a। আরেকটা বিষয়ে বলেছিলাম যে রম্বসে বর্গক্ষেত্রের ভিতরে যে ত্রিভুজটা পাওয়া যায় এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু, দুটো বাহু সমান, একটা বাহু বড়। এটাকে তিন ভাই বলি। দুটো বাহুকে আমরা টুইন বলি, আর একটা বড় ভাইকে বলে বিগ ব্রাদার। টুইন থেকে বিগে √2 তে গুণ করতে হয়, বিগ থেকে টুইনে √2 তে ভাগ করতে হয়। এইগুলো আমি ত্রিভুজ চ্যাপ্টারে সুন্দর করে পড়াইছি, ওগুলো একটু মনে রাখবেন। তাহলে আপনার এখান থেকে যদি জ্যামিতি 5টা কোশ্চেন আসে, তাহলে আপনি ওটা 1 মিনিটে হবে। 4টা কোশ্চেন আসলেও 1 মিনিটে হবে, 3টা কোশ্চেন আসলেও 1 মিনিটে হবে। জ্যামিতি সবাই পারবেন। আমার যারা চ্যাপ্টার গুলো করেছেন A to Z করে করবেন, এই জ্যামিতি প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা জ্যামিতি যে কটা কোশ্চেন হবে সে কটা কোশ্চেন পারবেন। বুঝতে পারছেন? এবং ওই দিনের শর্ট টাইমে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চতুর্ভুজ থেকে দেখেন প্রথম কোশ্চেন দেখেন, এখানে এটা ভুল দেওয়া আছে এটা, তো মনে রাখবেন এখানে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডিত। কর্ণদ্বয় সমান কোথায়? আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমান না? বলেন। আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমান। দেখেন, এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্র, মনে করেন এটা এই কর্ণ আর এই কর্ণ কি সমান না? এটা বর্গক্ষেত্র না? বলেন। বর্গক্ষেত্র সবগুলো এই কর্ণ এবং এই কর্ণ সমান হবে না? এই তো কর্ণ সমান সমান, তাহলে এটা বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়। যেহেতু বর্গক্ষেত্র আগে আছে, এটা বর্গক্ষেত্র দিবেন, এই আর কোনো কিছু না। এরপরটা দেখেন, যে সামুদ্রিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয় তাকে কি বলে? কে বলবেন? যে সামুদ্রিকের সকল বাহু সমান কোণগুলো সমকোণ নয়, বলেন বলেন। রম্বস। গ্রেট, দেখছে কত ভালো পারে। আচ্ছা, একমাত্র 4টে বাহু সমান কোথায় কোথায় আছে বলেন? একমাত্র 4টে বাহু সমান কোথায় কোথায় আছে বলেন? 4টে বাহু সমান ক্ষেত্র। স্যার বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আর রম্বসে, তাই না? বর্গক্ষেত্রের সাথে রম্বসের পার্থক্য শুধু কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো কোণ সমান, আর আর রম্বসের ক্ষেত্রে কোণগুলো সমান না। তো বলতে কোণগুলো সমান নয়, তার মানে কি এটা অবশ্যই রম্বস। ঠিক আছে, বলুন তো কোন চতুর্ভুজের দুটো বাহু সমান্তরাল? কে বলবেন? ট্রাপিজিয়াম স্যার। ট্রাপিজিয়াম। গ্রেট। নাম কি আপনার? স্যার তাসনিম নাসু স্যার। হ্যাঁ, তাসনিম। স্যার তাসনিম নাসু, রাজবাড়ী স্যার। রাজবাড়ী। ওকে, এবার কিন্তু মানে পরীক্ষাকে ফাটাই দিতে হবে কিন্তু, ঠিক আছে? দোয়া করবেন স্যার। আপনার জন্য 68 ধরে রাখলাম, ঠিক আছে? স্যার অনেকগুলো ব্যাচে আছি স্যার।
সমস্যা ইনশাল্লাহ। পরীক্ষা হয়ে গেলে অনেকগুলা বেঁচে আছে। জানাবেন, বুঝতে পারছেন, জানাবেন। অবশ্যই স্যার আপনার ওই বিদ্যাবাড়িতে যাব, চাকরি চাকরি হয়ে গেলে। আচ্ছা, চাকরি হয়ে গেলে আসবেন, অনেকগুলা ব্যাচে ভর্তি আছে সমস্যা নাই, ওকে। বললো মেয়েটাই। পড়াশোনা করে ভিউ যায় না, হয়ে যাবে। জি স্যার। টাঙ্গাইল বাসীদের বলতে বলছি, যারা শহরের লেভেলে থাকেন তাদের কিন্তু মার্কস বেশি লাগবে। টাঙ্গাইলের জন্য বলছি, মার্কস কিন্তু বেশি লাগবে টাঙ্গাইলের জন্য, 55 লাগবে মিনিমাম। 55 নাও হতে পারে, 57 স্যার 58 লাগবে। স্যার, আমি তো রাজবাড়ির স্যার, আমাদের কত লাগবে স্যার? আমাদের কত লাগবে এইরকম 55, ও কিন্তু তারপরও বলা যায় না, পোস্টের উপর ডিপেন্ড করে। জি স্যার। শোনেন, হ্যাঁ কোন কোন এলাকা 45 পেয়েও হয়েছে, কোন জি কোন স্যার। এলাকা 57 পেয়েও ঠিক নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনারা বুঝে নিন। হ্যাঁ, আপনার এলাকার খবর আমার চেয়ে কি, আপনাদের থেকে কি আমি ভালো জানবো? না স্যার, আমরাই বুঝি। হ্যাঁ আচ্ছা, ওই মায়ের কাছে মামা বাড়ির গল্প, তাই না, ওরকম হলো আর কি। তো আপনারাই ভালো জানবেন। হ্যাঁ, রাজিয়া ছেলে আমি টাঙ্গাইলে, তবে শহরের লেভেল, টাঙ্গাইল শহরের লেভেলে হলে অনেক বেশি লাগবে, বুঝতে পারছেন? ওখানে অনেক মেধাবী স্টুডেন্ট। আমাদের ফরিদপুরে আছে, আমাদের রাজবাড়ির পাশে। তো আমি কতবার টিকছিলাম, আমার হচ্ছে ছিল 52-53, আর আমার এক বান্ধবী টিকছিল 47, ওর হয়ে গেছে চাকরি। চাকরি হয়ে গেছে? তার চাকরি হয়ে গেছে স্যার। এই এত কমে তো সাধারণত চাকরি হয় না, তারপর হয়ে গেছে। উনি কি ছিল, উনি কি ভোলার দ্বীপে ছিল নাকি, ওই যে মনপুরার দ্বীপে ছিল নাকি? না স্যার, কিছু ছিল না, বোয়ালমারির বাড়ি, কিন্তু অনেকেরই বলে ওদের এখানে এত কম মার্কি হয়েছে। ফরিদপুরে তো লোক বেশি নাই, আর রাজবাড়ি একটু কম নিল। আর এফিডেভিট করে ভোলায় চলে যান, ভোলা অথবা মহেশখালী দ্বীপে চলে যান এফিডেভিট করে। ওরা চাকরি বাকরি হয়ে গেলে পরে চেঞ্জ করে ফেলবেন, ওখানে যা বসবাস করেন বসবাস করেন। এলাকার উপর অনেক ডিপেন্ড করে স্যার, যে হ্যাঁ। অনেক কম বয়সে অনেক জায়গায় চাকরি হয়ে যায়। যাই হোক, আবার ওদিকে আবার প্রাইমারি স্কুল কম আর কি, বুঝতে পারছেন? যে আবার নাম্বার ইয়েও বলা চলে। যাই হোক, সিরাজগঞ্জে বেলকুচি থানা নাকি যেন একটা থানা আছে, ওখানে অনেক কম লাগছে। হ্যাঁ তাহলে বলে যে সামুদ্রিকে, তাহলে এটা রম্বস হলো। হ্যাঁ, রম্বস হয়ে গেল, রম্বস হলো। যেহেতু দুই বোঝায় বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনগুলো সমকোণ নয়, তো এটাও কি একই কথা? একই কথা। হ্যাঁ, পরস্পর সমান এবং সমান্তরাল যাই বলুক না কেন, রম্বসই হবে। সামুদ্রিক দূরে সন্নিহিত কোণের একটা 110 হলে অপরটি কত হবে, কে বলবেন? স্যার 70। 70 কি ব্যাখ্যাটা কি? স্যার সন্নিহিত কোণ 180 ডিগ্রি, এখানে 110 ডিগ্রি আছে। 80 ডিগ্রি। দুটা কোণ যদি 180 ডিগ্রি হয়, বাকি দুই কোণের এক কোণ 110 হলে বাকি একটা 170 ডিগ্রি। সন্নিহিত কোণ যে ইয়ে হয় 180 ডিগ্রি হয়, এটা আপনি কে বলছে? স্যার দুইটা কোণ বলেন, বইয়ে লেখা আছে, বলেন। বলেন তো, এই যে এই কোণ, ধরেন এটা এ, এটা বি, এটা সি, ধরেন এই বাহুটা, এই বাহু, এটা ডি, এই কোণ আর এই কোণ কি সন্নিহিত কোণ না? কোন কিনা বলেন, স্যার। আগে বলেন, আগে এটা কি সন্নিহিত কোণ পরস্পর? সব ভুলে গেছেন, সব এটা কথা। কোন সম্পর্কে এত সুন্দর করে পড়াইছি। দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, তাহলে তাকে পরস্পর সন্নিহিত কোণ বলে। এই যে এ বি ডি, এটা এ বি ডি কোণের, এখানে এ বি ডি কোণ, এই কোণ বুঝাচ্ছে, আবার ডি বি সি এই কোণ বুঝাচ্ছে। তাহলে এই কোণ এবং এই কোণ বলতে এই কোণটা পড়ে না, মানে এই বাহুটা পড়ে না, এটা সাধারণ না? দুটো কোণে যদি সাধারণ বাহু থাকে, তাহলে ওই কোণ দুটোকে পরস্পর কি হয়, সন্নিহিত কোণ বলে। তাহলে এই দুটো মিলে কি 180? বলেন, বলেন আগে বলেন। এটা তো 180 হবে না। তাহলে সামান্তরিক হচ্ছে এইরকম সামান্তরিক, এই যে সামান্তরিকের কেমন করেন না, সামান্তরিকের এই যে এই কোণ আর এই কোণ সন্নিহিত কোণ, কারণ এই কোণ এই বাহু থাকে, আবার এই কোণ কি এই বাহু কমন হয়, এই জন্য সন্নিহিত কোণ। আবার এই কোণ আর এই কোণ সন্নিহিত কোণ, কারণ এই কোণ ইন্ডিকেট করতে এই বাহু লাগে, আবার এই কোণ ইন্ডিকেট করতে এই বাহু লাগে, এই জন্য এরা সন্নিহিত কোণ, এরা সন্নিহিত কোণ, বুঝতে পারছেন? এরা সন্নিহিত কোণ, বুঝতে পারছেন? এরকম। তো বলছে যে সামান্তরিকের দুটো সন্নিহিত কোণের 110 একটা, তাহলে এটাও একটু বড় হবে, এটা 110।
বলছে অপর কোণটা হলে অপরটি কত, অপরটি মানে কত, অপরটি মানে এর পাশে হয় এটা অথবা কি এটা, একই কথা। এর অপরটি মানে কি হয় এটা হবে অথবা এটা হবে না, বলেন যে কোনো এক। তাহলে বলেন এখানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর এই বাহু সমান্তরাল, এর বিপরীত মানে এই বাহুর বিপরীত কোণ যদি এটা হয়, এর বাহুর বিপরীত কোণ কি, এটা 110 হবে না, বলেন 110 হবে। আর দুটো মিলে কি হবে, টোটাল কত হবে, 140 হবে। তাহলে যেহেতু এরা সমান পরস্পর, তাহলে এটা কত 70 হবে, এটা 70 হবে। এইভাবে বলা যায়, বুঝছেন, এইভাবে বলা যায়। অথবা এটা মিলে কি হবে, 180 হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন বলেন? দেখুন আগে বলছে 140 দুইটা ভাগ করলে 70, দেখছেন কত সুন্দর করে লিখছে, কে যেন লিখছে, শারমিন লিখছে। এটা কি বুঝতে পেরেছেন? আমি তো সবাইকে ওপেন করে দিছি, বলেন। জি স্যার। সত্যি কথা। জি স্যার। জি স্যার। তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হওয়ার কারণে এই কোণ এবং এই কোণ সমান হয়, এই কোণ এবং এই কোণ সমান হয়। এই কোণ 110 হবে, এই কোণ 110 হবে, তাহলে আর দুটো মিলে 220 হয়, তার বাকিটা হচ্ছে 140। তাহলে এটা সূত্রে 70 হবে। এটা হচ্ছে লজিক, বুঝতে পারছেন লজিক? তাহলে এই কোশ্চেন পারা আর এই কোশ্চেন পারা একই কথা। তারপর আমি করে দিচ্ছি, দেখেন এখানে বলা আছে একই সামান্তরিকের বিপরীত দুটি কোণের সমষ্টি 60 ডিগ্রি, এই যে একই সামান্তরিক এটা। তাহলে যেহেতু এই কোণটা একটু বড় হয়, তাহলে এটা এবং এটা মিলে 60, তার মানে কি এটা দুটো মিলে 60 হলে কি হয় বলেন তো, এটা 30 হবে, এটা 30 হবে না, কেন বলেন তো, এই যে বিপরীত বাহুগুলো তো সমান হয় এই জন্য। আবার এই কোণ আর এই কোণ সমান হবে, তাই না বলেন? তো এটা যদি 30 60 হয়, তাহলে এই দুটো মিলে কত 300 হবে, তাহলে এটা 150 হবে, এটা 150 হবে। তাহলে অপর কোণটা কত হবে, 150। বুঝতে পেরেছেন? জি স্যার। কে বলবে এটা, আমার এই লজিকটা কে বলবে? Who will explain my logic? Okay, who will explain? কে বলবে, বলেন লজিকটা কে দিবেন? স্যার এটা কি বলতে হবে স্যার? হ্যাঁ বলেন বলেন। স্যার সামান্তরিকে যেহেতু বিপরীত দুইটা কোণের সমষ্টি সমান, মানে দুই সমষ্টি এক হবে বিপরীত কোণগুলো। না বলেন যে, যেহেতু বলেন যে যেহেতু সামুদ্রিকের, বলে এইভাবে বলেন আমি বলি আগে, বলেন যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তার মানে বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, এইভাবে বলবে। হ্যাঁ স্যার, সামান্তরিকের যেহেতু বিপরীত কোণগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেহেতু বিপরীত কোণগুলো পরস্পর সমান হতে হবে, এজন্য 60 ডিগ্রি দেওয়া আছে। তাই এটা 30, ওইটা 30, হ্যাঁ, দুটো মিলে সমষ্টি হলো 60 ডিগ্রি। আর ওই অপর দুইটা বাহু আছে, ওই দুটো বড় হবে, এই জন্য এটা 150, এটা 150। এবারে সামুদ্রিকের টোটাল কোণ 60 ডিগ্রি, দুটো মিলে 60 হলে আর বাকি থাকে কত, 300। 150। 300কে দুইজনকে ভাগ করে দেন, ওটা তো সমান সমান, তাহলে 150 150 এভাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা বুঝলেই হবে, এভাবে বুঝলে হবে আস্তে আস্তে। মানে এখন মনে করেন যে আপনি যখন এগুলো ভালো করে বুঝবেন আর কাউকে পড়াবেন, তখন সুন্দর করে এমনি গুছিয়ে বলতে পারবেন, বুঝতে পারছেন? এমনি গুছিয়ে বলতে পারবেন, শব্দ করেন না। এবার বলেন 6 ফুট অন্তর অন্তর মানে কি, 6 ফুট পর পর। এই অন্তর মানে কিন্তু ভালোবাসা না, এই অন্তর মানে পর পর, বুঝতে পারছেন? অন্তর, আবার অন্তর মানে কি গ্যাপ দেয়, মানে বিয়োগফল। এই অন্তর মানে বিয়োগফল না কিন্তু, এই দেখেন অন্তর মানে বিয়োগফল না, বলেন অন্তর। যদি বলি বড় সংখ্যা ছোট সংখ্যার অন্তর কত, তার মানে কি বড় সংখ্যা ছোট সংখ্যার বিয়োগফল কত। 6 ফুট অন্তর অন্তর, 6 ফুট অন্তর, 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? তাহলে 6 ফুট অন্তর অন্তর আপনি কি করবেন, চারা রোপণ করবেন। হ্যাঁ, 100 গজ, 100 গজ মানে ফুট, ওখানে ফুট হিসেবে বলছে না, তাহলে আপনি 100 কে আপনি কি করবেন, জাস্ট 3 দিয়ে গুণ করবেন, তখন কি হবে, 300 ফুট 300 আর ভাগ 6। 300 ফুট। কারণ এখানে 1 গজ মানে হচ্ছে 3 ফুট, বুঝতে পারছেন? 1 গজ মানে হচ্ছে 3 ফুট। তাহলে 300 ফুট রাস্তা, তাহলে এখান থেকে শুরু করেন, এখান থেকে এটা 300 ফুট, এখান থেকে এটা কি হচ্ছে
51টি হবে স্যার। কেন এখানটা হয় বলে? আপনি যে বলছেন এখানে স্যার 1 গজ সমান 3 ফুট, হ্যাঁ আর 100 গজ দেওয়া আছে, 100 দিয়ে 3 গুনলে 300, আর 6 ফুট অন্তর অন্তর আছে, তাহলে 300 দিয়ে 6 এর ভাগ দিলে 50 হয়। আর যেহেতু শুরুতে একটা বেশি করতে হয়, এক যোগ করতে হয়, এই অঙ্কের নিয়ম, তাই হচ্ছে 51। বাহ 6 ভালো তো। আমি তো এত সুন্দর করে বুঝতে পারবো না। নাও মাশাআল্লাহ পারবেন না স্যার, আপনার কাছে তো শিখছি স্যার। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আমার কাছে শিখছেন। সাগরে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওকে, তাহলে এখানে বলছে যে এই 300 গজ রাস্তা, এখান থেকে রাস্তা, হ্যাঁ এখান থেকে হচ্ছে মানে হচ্ছে টাঙ্গাইল একটা রাস্তা, হ্যাঁ? এই যে মির্জা ইস্তাদ বলছে ভোলা শ্বশুর বাড়ি বানাতে হবে, ঠিক আছে। ভোলাতে শ্বশুর বাড়ি, তাহলে ছেলে মেয়ে ই করবো নি, তাহলে ছেলে দেখবো নি, ঠিক আছে, যোগাযোগ করো। ভোলাতে আমার অনেক ছেলে আছে, ভালো ভালো ছেলে আছে, হ্যাঁ তো শ্বশুর বাড়ি বানাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বুঝেছেন স্যার? বলবে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ধরো আম্মুকে আমাকে ফোন দিতে বলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে okay. আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত, ধরো এটা ইসরাত করে বাড়ি, ঠিক আছে, ইসরাতের বাড়ির এখান থেকে শুরু হয়েছে এই যে 300 ফুট। ওরা গাছ লাগাবে, ইসরাত গাছ লাগাবে। আচ্ছা, এখন গাছ লাগাবে 6 ফুট অন্তর অন্তর, তাহলে এখান থেকে এটা 6 ফুট ধরলাম, তাহলে এখানে একটা গাছ লাগাবে, তাই তো, এটা 6 ফুট। আবার এখানে 6 ফুট পরে আবার একটা গাছ লাগানো হলো, এরকম কন্টিনিউ গাছ লাগাতে 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 এই যে এখানে 6 ফুট অন্তর আবার কি করলো, এখানে আবার গাছ লাগানো হলো, হ্যাঁ, গাছ। তো একটা জিনিস লাগান, তাহলে কতগুলো গাছ লাগালেন 6 ফুট অন্তর অন্তর, মানে 6 ফুট পর পর, তাহলে এই 300 কে তাহলে 6 ফুট পর পর লাগাইছে, তার মানে কি 6 দিয়ে ভাগ করবে, তার মানে কত হচ্ছে 50। এটা তো আনসার হবে 50। যেহেতু বলছে সর্বোচ্চ কতগুলো এই এই রাস্তাতে সর্বোচ্চ কতগুলো গাছ লাগাতে পারবো, তারপরে তো আমি তো এই স্টার্টিং এ যে এখানেও তো আমি গাছ লাগাতে পারবো। এই গাছটা লাগাবো, এটা কি 6 ফুট কাউন্ট করে লাগাইছি? লাগাইনি। যেহেতু সর্বোচ্চ কথা বলছে, এই জন্য আমার শুরুতে একটা আমি গাছ লাগাতে পারি, এই জন্য এই +1 দিতে হবে, বুঝতে পারছেন, এই জন্য 551, ঠিক আছে, এই জন্য ম্যাথটা আসে। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। সুদীপ দেবনাথ বলছে চাকরি হলে আর প্রয়োজন নেই, এটা কোনো কথা? বসাতে তো একবারই হয় মানুষের, চাকরি হলে কারো প্রয়োজন নেই। আচ্ছা বাংলাদেশের সব এলাকায় ঠিক একই একই কথা। ভোলা হলে যে ভোলায় থাকা লাগবে তো কোনো কথা না, সে ঢাকাতে চলে আসলো। আচ্ছা, এখানে আগের মতো নাই, এবার সব চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আপনার বাসা সেই মনে করেন যে দিনাজপুরে হয়েছে, এখন আপনার হাজবেন্ড জব করে ঢাকাতে অথবা এখানে, তাহলে আপনি কি যে কোনো সময় 2 বছর 3 বছর পরে এখানে নিয়ে আসতে পারবেন, ঢাকায় ঢাকায় কোনো পার্শ্ববর্তী এলাকায় নিয়ে আসতে পারবেন, নিয়ম আছে এটা। ওকে, এর কিছু কিছু একক আছে, এককগুলো মনে রাখবেন। 1 হেক্টর, তারপর হচ্ছে কত ফুট গজ, এগুলো মনে রাখবেন। 1 হেক্টর মানে হচ্ছে কত, 10,000 10,000 বর্গমিটার। বর্গমিটার। এগুলো মুখস্থ একদম, হ্যাঁ। যদি এটা মুখস্থ না রাখে, আপনি যদি যতই ভালো পারেন আপনি পারবেন না, এই দুটো একটু মনে রাখতে হয়। একটা বর্গের বাগানের ক্ষেত্রফল, তো বর্গের বাগান মানে কি, 4 বাহু সমান, তার মানে একটা বাহু ধরেন এ, তাহলে এ স্কোয়ার সমান সমান কত হচ্ছে, এই 10,000, তাহলে এ সমান সমান কত হবে এটা জানেন, এই রুট এমনি বলা যায়, এখানে রুট দুটো শূন্য মিলে একটা শূন্য, দুটো শূন্য মিলে একটা শূন্য, আর এটা 1, এই 100 বর্গ অথবা মিনিট বর্গ। তাহলে একটা বাহু যদি 100 হয়, তাহলে সবগুলো মানে 400। পরিসীমা মানে কি, সবগুলো বাহু যোগ করতে 400 হবে। অথবা জি যদি স্যার। আমি লিখে লিখে করবো, তখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে 4 ইন্টু কত, 100, 400, অথবা 4 বারে 100 যোগ করবেন, একই কথা। এই হচ্ছে পরিসীমা। এইগুলো পরীক্ষা যদি আসে, এটা কলম ধরা ঠিক না, মানে একবার মুখে মুখে করবেন যে 10,000 বর্গমিটার, তাহলে স্কোয়ার মানে 10,000 বর্গমিটার, তার মানে 10,000 মানে কত, 100 বর্গ সংখ্যা 100, তাহলে সবগুলো যোগ করলে মানে কত, 400, একবারে বলবে। এগুলো কলম ধরবেন না, হ্যাঁ, কলম ধরার দরকার নেই। এখানে বলা আছে, হ্যাঁ, এখানে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, পরিসীমা এত হলে ঘরটির দৈর্ঘ্য কত। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য ধরেন, আপনি চিত্র ড্র করতে হবে এমন কোনো কথা না, এটা তো রিটেন ম্যান না, আমি বুঝার ক্ষেত্রে লিখতেছি। দৈর্ঘ্য প্রস্থ 4 মিটার বেশি, তাহলে এটা যদি প্রস্থ হয়, তাহলে এটা কত, এক্স প্লাস কত হবে 4, 4 মিটার বেশি হবে। এখন এর পরিসীমা 32, পরিসীমা মানে কি, ওই যে কিছুক্ষণ আগে বললাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 4 আর প্রস্থ হচ্ছে এটা কত 32। তো দেখেন এক্স যোগ করলে এটা 2x হবে, আর এখানে 4 থাকলোই, আর এই যে 32 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 16 হবে। তাহলে 2x সমান সমান কত হবে, এখানে 12, তাহলে এক্স এর মান কত হবে, 6। তাহলে অবশ্যই তার দৈর্ঘ্য কত হবে,
এক্স প্লাস কত 6 + 4 সমান সমান কত 10 6 এটা আশি ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 5 ফুট প্রস্থ একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো দেখেন এখানে যখনই এই ধরনের ম্যাথ অনেকেই হয় কনফিউজ হয়ে যায় কি কি করব আপনি কিছু করতে হবে না 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আনসার করতে পারবেন কিভাবে দেখেন তাহলে দেখবেন এটা দেখবেন এটা ভিতরে বলছে না চারিদিকে বলছে বাইরের চারিদিকে আর বলছে বাইরে বাইরে বাইরের চারদিকে। তাহলে বাইরে আপনি 5 ফিট প্রস্থ একটা দিবেন মানে প্রস্থ বলুক আর চওড়া বলুক যেটা কোনো মেটার না আপনি এই যে এটা মনে করে ফিল করবেন যে এটা হচ্ছে এটার উপরে আরেকটা ঘর আঁকালাম এটা একটা ঘর আরেকটা ঘর দেখলাম এই এটা 5 ফিট মানে তার 5 ফিট প্রস্থ মানে কি এইদিকে 5 এইদিকে 5 মানে সব দিকে 5 করে তাহলে বলেন তো অ্যাকচুয়ালি বাগানটা কত এটা কত 80 এটা কত 70 না বলেন 70 জি স্যার। এখন আমাকে বলছে যে এই যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে রাস্তাটা কোনটা এই যে এই রাস্তা না বলে রাস্তা না রাস্তা কিনা বলেন জি স্যার। এটা রাস্তা তো এখন বলেন আমার এবং আপনার কাছে 10 টাকা আছে দুজন মিলে আমার কাছে যদি 3 টাকা থাকে আপনার কাছে কত টাকা থাকবে তাহলে স্যার 7 টাকা স্যার। 7 টাকা থাকে কিভাবে বের করলেন স্যার বিয়োগ করে স্যার। বের করে আচ্ছা ধরেন এটা একটা ক্ষেত্র কথার কথা হ্যাঁ ধরেন এটা যদি মনে করেন হলো এটা মনে করেন টোটাল মিলে কত 10 এটা মনে করেন হলো কত 7 তাহলে এটা কত হবে তাহলে 3 10 স্যার। থেকে 7 দিয়ে করুন তাই না এটা তো কমন সেন্স বুঝতে পারছেন তো আপনি বলেন তো এই যে রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে না হ্যাঁ কথা মানে চিত্র থেকে চিত্র ফিল করবেন যে রাস্তার ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম রাস্তা বাদে রাস্তা সহ এগুলো বিয়োগ করতে হবে না ওগুলো আসলে জি স্যার। আদায় না মানে ওইগুলো ফিল করার দরকার পড়ে না রাস্তার আপনি রিটার্ন ম্যাথের হলেও আপনি এভাবে লিখবেন রাস্তার ক্ষেত্রফল মানে কি সব সময় এই ভিতরে থাকুক আর বড় বড় থাকুক এখানে বাইরে থাকুক আর হচ্ছে ভিতরে থাকুক ডাজন্ট ম্যাটার সব রাস্তার ক্ষেত্রে সবসময় কি হবে বড়টার থেকে ছোটটা সবসময় কি করবেন বাদ দিবেন বুঝতে পারছেন এই আর কি তো বড় ক্ষেত্রফল কোনটা এই যে বড়টা না বড় তাহলে বড় ক্ষেত্রফলে এটার দৈর্ঘ্য 80 বলেন তো বড় ক্ষেত্রফল কত হবে এটা কি 5 এটা 5 না তাহলে এটা কত হবে 90 হবে না বলেন 90 আর এটা যদি 70 হয় তাহলে এদিকে 5 এদিকে 5 এটা কত 80 হবে না তো বড়টার ক্ষেত্রফল কত হবে কে বলবেন বলেন বড় ক্ষেত্রফল কত হবে বড় ক্ষেত্রফল কত হবে 20 তাহলে স্যার স্যার বড়টা 90 দৈর্ঘ্য স্যার। এবং প্রস্থ তাই না এক দৈর্ঘ্য কত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 90 ইন্টু কত হচ্ছে 80 80 আর ছোট ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য স্যার এবং প্রস্থ, একই কথা 70 স্যার। তাই না 70 ইন্টু কত হচ্ছে 80 একই হ্যাঁ এখন বলেন তো এখানে 90টা 80 আর এখানে 70টা 80 নরমাল হচ্ছে না এটা গুণ করে বিয়োগ করলেও হবে বাট আমরা চিন্তা করেন এখানে 90টা 80 আর 70টা 80 মানে কত 20টা 80 না বলেন তাহলে জি 20টা স্যার। 80 দিয়ে গুণ করবেন তার মানে কত হচ্ছে 1600 দারুণ তো। হুম সেই ট্রিক স্যার। ট্রিক্স জাস্ট ক্যালকুলেশন আগে নরমাল ক্যালকুলেশন এগুলো বেশি আসে পরীক্ষায় বুঝতে পেরেছেন স্যার যদি এখানে এসছে যে একটি বাগানের ভিতরের মানে ভিতরের চারদিকে তাহলে কি স্যার এরকম একই নিয়ম করতাম? একই কথা ওইগুলো আছে দেখেছি একই করতাম ও তাহলে তো ভালো। ঠিক আছে কিনা এরকম চিন্তা হয় নাকি দেখিনি
আচ্ছা থাকবেন, সমস্যা নেই, আরো ম্যাথ আমি দেখাবো, সমস্যা নেই, এই একটা করেন দেখেন। আচ্ছা মনে করেন এগুলা যে রিটেন ম্যাথটা একটু মানে সহজ করে একটু বলে দেন। ওই তো রিটেন, আমি যদি এডি করেছি এটা কি আমি শর্টকাট দিচ্ছি বলেন? না আমরা স্যার, একটা এটা জিনিস মাথায় কঠিন রাখবেন, স্যার। আমি যদি কোনো ম্যাথ যদি করি যদি শর্টকাট বলি সেটা বলে দিই যে এটা শর্টকাট, বলে দিই জি আমি, স্যার। বুঝতে পারছেন? এই আর কি, সবসময় বলে দিই, এটা আমার অভ্যাস, এটা আমি বলে দিই যে এটা শর্টকাট, বেসিকটা সঙ্গে সঙ্গে বলে বলে এটা আপনার শর্টকাট। মতো কেউ বুঝাবে না এরকম করে। ধরেন আপনি যে রোমে আছেন মনে করেন, হ্যাঁ, তানিয়া আপনি যে রোমে আছেন সেই রোমে মনে করেন হচ্ছে, মনে করে ফিল করেন আপনি যে রোম আছে, তো এটা একটা রোম, আপনি এই রোমে আছেন, মনে করেন আপনার ঘর এই রোমে আছে, ধরেন এই রোমের ধরেন আপনার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল মনে করেন 60 বর্গ মিটার, হ্যাঁ, মানে 60 মিটার করে তো বর্গ মিটার মনে করেন। এখন বলে যে না আমার রুমে, আমার রুমে হচ্ছে, হ্যাঁ, যে টাইলস বসানো আছে এটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের কাছে তো অনেক টাকা পয়সা, একটু ভালো একটা টাইলস বসাবো, তখন আপনি একটা টাইলস বসাবেন এখানে, টাইলস বসাবেন, এই টাইলস গুলো বসাবেন, এই টাইলস বসাবেন। এখন এখানে টাইলস বসাবেন, ধরেন এই টাইলস গুলো, হ্যাঁ, এই যে টাইলস আর কি, এই টাইলস গুলো হচ্ছে দামি দামি টাইলস, প্রত্যেকটা টাইলসের দাম 300 টাকা। বলেন তো পুরো ঘর মানে কত টাকা খরচ হবে তাহলে? তাহলে কি করবেন যে এই যে এই টাইলস, এটা কি একটা বড় ক্ষেত্র না বলেন? জি স্যার। এই প্রত্যেকটা টাইলসের মানে দাম কত? 1 বর্গ মিটার টাইলস মানে হচ্ছে 300 টাকা। তাহলে এই 60 বর্গ মিটার যদি হয় তাহলে 1 বর্গ মিটার দাম 300 টাকা হয়, তাহলে 300 তে গুণ করতে হবে না? তাহলে এটা কি টাকা হয়ে গেল না বলেন? 300 18,000 টাকা লাগে, বুঝতে পারছেন? আপনি টাইলস চেঞ্জ করবেন বলেন আপনার আমরা রুমের চাকরি হলে চেঞ্জ করে, আচ্ছা, তো তাহলে আপনি 18,000 টাকা লাগবে, হ্যাঁ, আপনার রুমের টাইলস চেঞ্জ করতে 18,000 টাকা লাগবে। এটা যদি বলেন যে কতগুলো টাইলস লাগবে, তাহলে এই ক্ষেত্রফলকে আপনি ওই এই প্রত্যেকটা ইয়ে কত ওটা ভাগ করলে টাইলসের সংখ্যা বের হয়ে যেত, বুঝতে পারছেন? ভাগ করলে বের হতো। তো এখানে, হ্যাঁ, আপনার এখানে বলছে একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, হ্যাঁ, এই দেখেন ঘরটা দাগাই দিই, সমস্যা নেই, হ্যাঁ, ছোট করে লিখি, তাহলে এই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, এটা যদি এক্স হয় এটা কত হবে? 3x হবে, তাই না? তো বলেন এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল এটাই রিটেন, বুঝতে পারছেন? শুধু লিখবেন যে ধরি দৈর্ঘ্য প্রস্থ x, দৈর্ঘ্য 3x, এগুলো লিখতে হবে। ক্ষেত্রফল কত হবে? এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত কি এত বর্গ মিটার না বলেন? এত বর্গ মিটার, যেহেতু মিটার বলছে। এখন বলছে যে এই ঘরটা আমি কার্পেট দিয়ে মোড়াবো, কার্পেট, এই কার্পেটের আবার কি দাম আছে না? কার্পেটের দাম আছে, আমি যে পুরো ঘর কার্পেট দিয়ে মোড়াবো, তার মানে এই ক্ষেত্রফল আমার কার্পেট লাগবে। তো এখন কার্পেটের প্রত্যেক বর্গ মিটারে 9.5 টাকা লাগছে, 9 টাকা 50 পয়সা লেগেছে। তাহলে বলেন তো আমার এই ঘরটা কাভার করতে কত কত টাকার কার্পেট লাগবে? ওরা বলছে যে 1824 টাকা লাগবে। তো যাই হোক, তা আপনার 1824 টাকা কেমনে আসলো? এই যে প্রতি বর্গ মিটারে লাগিতে দেখেন এখানে এটা মূলত কিন্তু এটা 3x স্কোয়ার, হ্যাঁ, এত বর্গ মিটার, বুঝতে পারছেন? এই বর্গ মিটার মানে কি মূলত মিটার স্কোয়ার, বুঝছেন? এটাকে মিটার স্কোয়ার বলে, ইংলিশে বলে মিটার স্কোয়ার। তো এই এত বর্গ মিটার, এই 1 বর্গ মিটারে লাগতেছে কত দেখেন, মানে প্রতি বর্গ মিটার 1 বর্গ মিটার লাগতেছে, তার মানে কত? মানে 1 মিটার স্কোয়ারে লাগতেছে কত? এত টাকা। তাহলে এত মিটার স্কোয়ারে কত লাগবে? এই তো, তো ধরেন 1 মিটার স্কোয়ার লাগে 9.50 টাকা, তাহলে এত মিটার বর্গ মিটার স্কোয়ার লাগবে কত? একটু গুণ করে দিবেন না? এই জন্যই হচ্ছে আমরা ডিরেক্ট গুণ করে দিই, ওই যে আপনার রুমের ক্ষেত্রফলকে কি করলাম, ওই টাইলস এর কত টাকা লাগছে 300 টাকা দিয়ে গুণ করে দিলাম, বুঝতে পারছেন? এই জন্যই। তাহলে আপনি লিখবেন কি এই 3x স্কোয়ার, হ্যাঁ, তো এই এক বর্গ মিটারে লাগে কত টাকা? 9.50 টাকা, 9.50 টাকা। তাহলে এত বর্গ মিটার লাগবে কত? তাহলে এটা গুণ করে দিবেন না? তাহলে এটা টাকা, এত টাকা, এই এত টাকা মানে হচ্ছে বলছে কত? 1824 টাকা বলছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা সপ্তমতে আর কি, হ্যাঁ, বাকি হচ্ছে এখানে কত হয়? এক্স স্কোয়ার সমান সমান কত হবে? এই যে 1824, আর এখানে কত? এই যে 3 ভাগ হলো 3, এখানে 9.50, হ্যাঁ, 9.50। তার মানে এই যে ক্ষেত্রফলকে যে ওই টাকা দিয়ে যে গুণ হচ্ছে, এটা বুঝতে পারছেন? যে ক্ষেত্রফলকে টাকা দিয়ে গুণ করলে হবে কত টাকা হবে? ধরেন আমার রুমে, আমার রুমে মনে করেন যে আমি কি করব, আমি সাজাবো, তা আমি যদি ওখানে মানে শীতের মধ্যে কি আমি যদি কার্পেট লাগাই, কার্পেটের কি কত? 1 বর্গ মিটার মনে করেন যে যদি এত টাকা খরচ হয়, তাহলে আমার টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত? এত বর্গ মিটার। তাহলে ওই 1 বর্গ মিটার কত টাকা লাগছে ওটাতে গুণ করলে বুঝতে পারবো যে আমার টোটাল কত টাকা খরচ হবে, বুঝতে পারছেন? এরকম। তো এইভাবে এগুলো হিসাব জানতে হবে, তাছাড়া তো আপনার থেকে তো ওই দোকানদার টাকা পয়সা নিয়ে নিবে, বুঝতে পারছেন? দোকানদার এরকম করে হিসাব করে, দোকানদাররা এরকম হিসাব, ওরা পড়াশোনা জানুক বা না জানুক এরকম করে হিসাব করে। তো এটা টাকা দিয়ে গুণ করে দেয়। তো এক্স স্কোয়ার সমান সমান কত? এত। তাহলে এক্স এর মান বের করতে হবে, এই দশমিক উঠে দিলে একটা 1 হয়, আর দশমিকের পর যে কটা অঙ্ক সে কটা শূন্য, এগুলো তো আমরা প্রথম ক্লাসে শিখে ফেলছি এগুলো। এই শূন্য কেটে দেন, এখানে দেখেন হিসেব করবেন, দেখেন এখানে লাস্টে 5 আছে না?
তাহলে এটা লাস্ট 0 বা 5 দিয়ে কাটাকাটি যাবে, তো 5 দোকানে 10। আর যেভাবে কাটবে সেভাবে হবে। তাহলে 5 একে 5, 5 নং 45, হ্যাঁ এই তো 5 নং 45। তাহলে কাটাকাটি গেল। এখন দেখেন এখানে দেখেন এই যে 1 8 কত হয়, এখানে 9 10 11 12 13 14 15, এই 15 কে 3 দিয়ে ভাগ যাবে, এই জন্য টোটাল সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। দেখেন 318 0 3 124। আর 19 দিয়ে কাটাকাটি যায়, 19 19 দিয়ে কাটাকাটি যায়, 3 19 কত 54, 58, 3 নং 57, আর হচ্ছে এখানে 38, 19 দোকানে কত 38। তাহলে এই 32 এবং 2 গুণ করলে কত হবে 64। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 64 হয়, তাহলে এক্স সমান সমান কত হবে 8 হবে, তাই না বলেন? তাহলে বলছে যে ঘরটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে কত, এই 3 ইন্টু কত 8 সমান সমান কত হবে 20। রাজিয়া সুলতানা সাউন্ড আসছে আপনার বেবি সাউন্ড করে। রাজিয়া সুলতানা বাসাও তো টাঙ্গাইল বলছিলেন কিছুক্ষণ আগে। জি স্যার। আচ্ছা এটা বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন, না বললে আমি আবার, না বুঝলে আবার বলবো। এটা আসলে কিছু না, ক্যালকুলেশন ম্যাটার সেটা, হ্যাঁ আসলে কিছু না। এগুলো অহরহ রিটেন ম্যাথ, যারা এগারোতম বিশ্বমাধ্যমিক গেলে পরীক্ষা দেন অহরহ রিটেন ম্যাথ আসে এগুলো, হ্যাঁ। তো এটা হচ্ছে এখন বিসিএস এর কোশ্চেন। এটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের, হ্যাঁ এই আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বলছে 15, তার মানে এই যেটা কর্ণ এটা হচ্ছে 15 বলছে, এর প্রস্থ বলছে 10, এর ক্ষেত্রফল কত? এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থটা বলেন। দৈর্ঘ্যটা আমার কাছে নেই। হ্যাঁ তাহলে এই দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে এখানে এই যে এটা দৈর্ঘ্য, তাহলে এই যে 15 এখানে কত 10, এটা কিন্তু রেশিওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রেশিওটা হয়ে যায়, কিন্তু এটা হয় না, কারণ 3 5 15 5 দোকানে 10, এই 3 2 এর কোনো রেশিও নাই, আছে বলেন? 3 2 এর কোনো রেশিও মনে আছে? 1 √2 1 √2 3 4 5 5 12 13 17 18 25 18 17 9 40 40 11 16 61, এর মধ্যে 3 2 নিয়ে কোনো কিছু নাই, বুঝতে পারছেন? এই জন্য আমাদের এটা ম্যানুয়ালি করতে হবে। আমি তো এটা এই কয়টাই দিছি। আবার 100টা ম্যাথ করলে নিম্নলিখিত ম্যাথ আমার মানে মিক্সিমাম 100টা ম্যাথই হয়, কিন্তু এই ম্যাথটা শুধু হলো না, মানে এটা রেশিওটা মিলে নেই, এই জন্য আমাকে ম্যানুয়ালি করতে হবে, এটা হবে না ম্যানুয়ালি। এটা মানে কি ভূমি, এই ভূমি মানে হচ্ছে এই ভূমি সমান সমান কত, √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাই আমি একবারে লিখেছি অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কত লম্ব স্কয়ার। তাহলে 15 স্কয়ার মানে কি 225, আর এটা কত 100, এটা 100। বিয়োগ করলে 125 হবে। 125 কে আবার ভাঙানো যায়, এখানে 25 ইন্টু কত 5, আর √25 মানে কত 5, আর √5 তো থেকে গেল 5 √5, তাহলে এটা 5 √5 হবে, আর এখানেও 5 √5 হবে। তার মানে এই 5 এবং 10 গুণ করলে কত হবে 50 হবে, 50 √5। রুমে কি মিটিং? হ্যাঁ রুমে আছে কোন? ভিডিও হবে, হ্যাঁ এমনি ছোট ভিডিও গুলা কি করবে, হয়, কি করবে? কি যে করে তো ভিডিও গুলার এডিট তো দেখি ভালো করে, পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা যে দেয় অনেক সুন্দর তো করে, কি করে? হ্যাঁ? এগুলা ইয়ে করে এডমিশনে করে ভিডিও এডিটর আছে। এই যে সেদিন একটা স্যারের ভিডিওটা দেখেছেন, এখানে আসে পেলে। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, এটা গতকাল পরীক্ষায় আসছিল, আমি সলভ নিয়েছিলাম এই 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 ভিডিওটা, মানে সরি এই ম্যাথটা গত পরীক্ষায় আসছিল। গতকাল কি জানি পরীক্ষা হলো, আমি ক্লাসে ছিলাম, হঠাৎ করে স্যার ক্লাস নেওয়া লাগবে, সলভ করলে সলভ ক্লাস দেখো। অথচ এই ভিডিও করতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে, 4 মিনিটের ভিডিও। যে পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে
একটি বর্গক্ষেত্রের 16টা। ওকে, তাহলে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2। আমি তো এই কিছুক্ষণ আগে বললাম যে বর্গক্ষেত্রের ভিতরে যে এটা থাকে এটা 4√2, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে আমরা আমাদের নিজস্ব ভাষায় আমরা কি করি, টুইন বলি, টুইন থেকে বিগ। তো টুইন থেকে বিগ গেলে বিগ থেকে টুইন এটা একটা নিয়ম আছে, এটা হচ্ছে 1 এখানে √2, এই রেশিও থেকে আমরা এটা ট্রিক্স বের করে ফেলেছি। হ্যাঁ, এটা এভাবে করলে হয়, এটা 1 আর √2, তাহলে এটা কি 1 মানে কি √2 দিয়ে ভাগ করতে হবে। অথবা একটা কাজ করতে পারেন, এখানে বিগ থেকে টুইন আসলে √2 তে ভাগ করতে হয়, এই জন্য 4√2 কে √2 তে ভাগ করলে 4 হয়। তাহলে ক্ষেত্রফল কত হবে, একটা বাহু যদি 4 হয়, সবগুলো বাহু 4, তাহলে 4 স্কয়ার মানে 16। বুঝতে পেরেছেন? তো এইভাবে করে ফেলবেন। ওকে, তাহলে একটা কর্ণ হচ্ছে 4√2, তাহলে একটা বাহু কত হবে, তাহলে √2 দিয়ে ভাগ করবেন, √2 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে একটা বাহু হবে 4, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, তারপর 16 হবে। জি স্যার। ওকে, আচ্ছা এরপরে দেখেন এখানে একটি রম্বসের কর্ণদ্বয় 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। তো এই যে এখানে বলা আছে এই কি রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত, তার মানে এখান থেকে বুঝলাম যে এই রম্বসের ক্ষেত্রফল যা হবে আরেকটা বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল কি হবে তাই হবে, সেই কথা বলছে। হ্যাঁ, একটা রম্বস, কারণ এই রম্বসের যে ক্ষেত্রফল হবে, এই রম্বসের ক্ষেত্রফল যা হবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা হবে। তার মানে জানি রম্বসের ক্ষেত্রফল মানে কত, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে এটা কত হয় 36 হয়। হ্যাঁ, দেখেন 4 আর 4 নং 36, তাহলে এটা 36 হলে তাহলে এটা অবশ্যই 36 হবে। তো 36 হলে কি হয়, এখানে দেখেন এখানে a স্কয়ার মানে 36, অথবা এই বাহু এই বাহু এই বাহু সবগুলো সমান, তাহলে কি হবে a স্কয়ার সমান সমান কত 36, তাহলে a সমান সমান কত হবে 6। তাহলে পরিসীমা মানে কত, সবগুলো বাহুর যোগফল পরিসীমা। তাহলে এখানে 4 6 24 অথবা 4 4 6 24 অথবা 4 সমান সমান কত হবে 24। আর
তাহলে গতানুগতিক ম্যাথ বা অনেক পরীক্ষায় চলে আসে এটা। এটা বুঝতে পেরেছেন বলেন? জি স্যার। তাহলে রম্বসের যে ক্ষেত্রফল হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কোণ গুণ পর 36, এটা 36 হবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে স্কোয়ার মান হবে 36, এর মান 6, তাহলে 4টা 6 অথবা 4a, এইভাবে মনে রাখবেন। এইগুলো আসলে মানে মুখে মুখে করা যায়, বুঝতে পারছো? খাতা খাতা কলমে যাওয়া লাগে না। হ্যাঁ, একটা রম্বসের কর্ণ দেয় এত, ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণ মানে কি হাফ গুণ কোণ গুণফল, তাই না? তাহলে মানে 12 হবে। এরপরে দেখেন এখানে একটা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্য এত, তাহলে এই যে এখানে প্রস্থ বলছে না, তার মানে প্রথমটা কত? প্রস্থ। আর দৈর্ঘ্য পাওয়া যাবে মানে দ্বিতীয় দৈর্ঘ্য। তার মানে আপনি প্রস্থ এখানে ধরতে পারেন, এখানে প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হবে 2x, আর দৈর্ঘ্য কত হলো? এক্স। এটা ধরি। তাহলে এটা মুখে মুখে বলবেন, এটা লেখার দরকার নাই। তাহলে বলছি পরিসীমা কত? তো 2x প্লাস 3x, হ্যাঁ, এখানে 2 দিয়ে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত? 40। 2x আর 3x মানে কত? 5x। 5x মানে কত হবে? 2 দিয়ে ভাগ করলে এখানে 20 হবে। x এর মান এখানে কত হচ্ছে? x এর মান এখানে 4। তাহলে বলছে ক্ষেত্রফল কত? এটা তো 8 হবে, এটা কত হবে? 12 হবে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে 8 ইন্টু 12 মানে কত? 8 দুগুণে 16, 96 হবে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এই একটা বর্গক্ষেত্র ধরে এটা মনে করেন কত হচ্ছে এখানে? এটা হচ্ছে 8 ফুট। সবগুলো তো 8, তাই না? সবগুলোই 8, সবগুলোই 8। তো এর কর্ণ উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর কর্ণ মানে এটা, তাহলে এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভালো করে বুঝুন, এইটুকু ক্ষেত্রফল চাচ্ছে। তাহলে এটা তো টুইন না, টুইন থেকে বেরিয়ে গেলে কি এইটুকু হয় না? এইটুকু বুঝতে পেরেছেন বলেন? একটা বর্গক্ষেত্রে যদি একটা বাহু যদি 8 হয়, আর কর্ণ যে এইটুকু হবে, এটা বুঝতে পেরেছেন? √2 দিয়ে ভাগ দিতে হবে বা গুণ গুণ করতে হবে। গুণ করতে হবে। অথবা √2a, তাই না? √2a। সবাই ক্লিয়ার বলেন? জি স্যার। তাহলে একটা বর্গক্ষেত্রের যদি বাহু যদি 8 হয়, তাহলে মানে ওর কি হবে? কর্ণ কি হবে? এই দুটো √2a, যে কর্ণ মানে √2, অথবা 2 থেকে বেগে √2 গুণ করতে হয়, তাহলে এই দুটো। তাহলে এখানে এই দুটো, এখানে এই দুটো, এখানে এই দুটো, এখানে এই দুটো, এই তো। তাহলে সবগুলো বাহুই তাহলে এইটুকু হবে, সবগুলো বাহু এইটুকু হবে, তাই না? তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে 8√2 এখানে হোল স্কয়ার, হ্যাঁ। তার মানে এইট স্কয়ার মানে কত? 64, আর √2 স্কয়ার মানে কত? 2 সমান সমান কত? 128। জি স্যার। 128 হবে। এই ধরনের কোশ্চেন আসে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত গুণ? এই কত গুণ থাকলেই মানে এই গুণ কত গুণ আর কি, সব সময় এই কত গুণ থাকলে আপনি কি করবেন? বড় ক্ষেত্রফলকে ছোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করবেন, অথবা ছোটটাকে বড়টা দিয়ে। যদি 12 3 কত গুণ, তাহলে 12কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, তাহলে কত হবে? 4। এই 4 গুণ হয়, বুঝতে পারছেন? 4 গুণ। 12 3 কত গুণ? 4 গুণ। হ্যাঁ, এই তাহলে কত গুণ মানে একটা থেকে আরেকটা। সূর্য পৃথিবীর কত গুণ? তাহলে সূর্যের আয়তনকে পৃথিবীর আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে বোঝা যাবে যে কত গুণ। কত গুণ বলেন তো? 16 স্যার। সূর্য পৃথিবীর কত গুণ? ছেড়ে কথা
আমার মনে নাই 13 লক্ষ গুণ মনে হয় না, 13 লক্ষ গুণ বা এরকম হতে পারে, 13 লক্ষ। 13 লক্ষ গুণের কথা। তো এই সৌরজগৎ আবার মনে করেন সৌরজগতের কাছে পৃথিবীর বাচ্চা, আবার অনেকের কাছে আবার কি হচ্ছে সূর্য বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, এটাকে গ্যালাক্সি চিন্তা করলে, গ্যালাক্সি চিন্তা করলে মানে সূর্যই কি হবে, ক্ষুদ্র মনে হবে। তো মানে এইগুলো এই কি বলে এটা, মহাবিশ্ব নিয়ে চিন্তা করলে এর কোনো নেই, মানে কোনো হদিস খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছেন? নেই। আর আল্লাহর সৃষ্টিকে যদি মনে করেন নিয়ে যদি চিন্তা করেন, আপনি মনে করেন এটা কোনো শেষ নাই। মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে এগুলি নিয়ে চিন্তা করা উচিত। উচিত। এগুলি চিন্তা করলে আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন, ঠিক আছে? তো এগুলি চিন্তা করলে আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন, মানে মনটা আল্লাহর কাছে পড়ে থাকবে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? হ্যাঁ, কত গুণ, এই আর কি। তাহলে এই একটা সরলরেখা, এই সরলরেখা মনে করেন, এই সরলরেখা উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই সরলরেখা অঙ্কিত বর্গক্ষেত্র মানে এইটা বর্গক্ষেত্র মানে এইটা, এর ক্ষেত্রফল এই সরলরেখা যে ড্র করা হয়েছে, এই সরলরেখা এরকম করে সরল, এর 4/1 1/4 মানে 4/1 4/1 এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এর উপরে অঙ্কিত। তাহলে বলেন তো, এটা একটা কোনো সংখ্যা ধরবেন না এক্স ধরবেন? বলেন, এটা কোনো সংখ্যা ধরলে সহজ হবে না এক্স ধরলে সহজ হবে? একটা বর্গক্ষেত্র মানে একটা রেখাটা তো ধরতে হবে, এই রেখাটার মান কত, এক্স ধরবেন, ওয়াই ধরবেন, নাকি কোন একটা সংখ্যা ধরবেন? বলেন। সংখ্যা ধরেন স্যার। সংখ্যা ধরবো, সংখ্যা ধরলে আবার দ্রুত হবে। হ্যাঁ, রিমা আফরোজ ঠিক বলছে। তো এমন একটা সংখ্যা ধরবো 4 ভাগ যেন করা যায়, তো 4 গুণিত 4 ধরে, মিনিমাম 4 ধরা লাগবে। 4 ধরলে এটা ক্ষেত্রফল কত হবে? 4 স্কয়ার মানে কত? 16 না? বলেন। আর 4 ধরলে এটা কেটে 1 হবে না? 1 স্কয়ার মানে কত? 1 না? তাহলে বলেন তো, বলছে কত গুণ? তাহলে 16 কে 1 দিয়ে ভাগ করে মানে কত? 16 গুণ। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিটেন আর কি। হ্যাঁ, এটা রিটেন প্রসেস, ঠিক আছে? ওকে, জি স্যার। এক্স হলো একই কথা। এখন আপনি এভাবে চিন্তা করবেন, একই সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 মানে কি 1/4। তো সবসময় মনে রাখবেন, এই 1/4 যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এই 4 স্কয়ার মানে কত? 16 গুণ। 4 স্কয়ার দেবেন, 4 স্কয়ার যা হবে মানে কত? 16 গুণ। 16 হবে, মানে 16 হবে আনসার। 4 স্কয়ার। একই ভাবে বলা আছে, একই ম্যাথ 1/3 বলছে, 1/3, তার মানে কি 1/3, তারপর 3 স্কয়ার মানে কত? 9 স্যার। 9 গুণ। এই রকম কোন রম্বসের একটি বাহু, একটি কর্ণ, এটা একটা বাহু, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, আর কর্ণ হচ্ছে বলছে 24। তো এই যে একটা রম্বস, এটা না ড্র করলেও হতো, তারপর ড্র করে দিয়ে দেখেন, এই যে এটা রম্বস, এই রম্বসের সবগুলো বাহু হচ্ছে কত? 13। আর এই যে এই কর্ণটা মনে করো 24। হ্যাঁ, এই কর্ণটা কত হচ্ছে? 24। অপর কর্ণ মানে কত? এই কর্ণটা কত? এই যে এই কর্ণটা বলছে কত? এই কর্ণ। আমরা জানি, হ্যাঁ, রম্বসের কর্ণ যে পরস্পর সমকোণের সম দ্বিখণ্ডিত করে, কারণ এটা 24 হয়, এটা 12 হবে, এটা 12 হবে। আর প্রত্যেকটা কোণ কি সমকোণ না? বলেন। এখন বলেন তো, আমার এই কর্ণটা আমার বের করতে হবে। এখন বলেন তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা যদি 13 হয়, এটা যদি 12 হয়, এটা কত হবে? কে বলবেন? স্যার 5। তার মানে 5 12 13, তাই না? তাহলে 5 12 13, এটা হবে কত? 5। এটা হবে 5। 5 12 13 রেশিও। এটা 5 হয়, তাহলে এটা কত? 5 হবে না? বলেন। জি স্যার। এটা সমান, তো এটা সমান। তাহলে এই কর্ণ কত হবে? 10 হবে। আনসার হবে কত? 10। সহজ জিনিস, বাট পরীক্ষায় আসে। ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার, ক্লিয়ার। এই যে ট্রাফিক জ্যাম সম্পর্কে কোনো পেছনে থাকবে না, শুধু ক্ষেত্রফল চায়।
একটা ট্রাপিজম উচ্চতা এত, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এত, এই কথা। আমাদের ট্রাপিজম ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। উচ্চতা তো দেখেন এটা 7 এবং 9 কত 16 হয়। তো দেখেন এক লাইন বেশি করলাম, এটা 16, এখানে কত হবে 8, কাটাকাটি করলে 8 হয়, 8 আর 64, হ্যাঁ 64। ট্রাপিজমের এই ক্ষেত্রফল। আর সামুদ্রিকের ক্ষেত্রফল মানে কি, কে বলবেন? সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল কি? সামুদ্রিকের ক্ষেত্রফল কি বলেন? সব ভুলে গেছেন? ভূমিপূরণ কে উচ্চতা কে কে ভুলে যান তার নাম্বার দিয়ে লিখে রাখেন, হ্যাঁ আমি ফোন করে মনে করে দিব। সামুদ্রিকের ভূমিগুণ উচ্চতা স্যার। যে ভুলে যান ফোন নাম্বার লেখেন, আমি ফোন করে মনে করে দিব কয়েকদিন পর পর। সামুদ্রিকের ক্ষেত্রফল এত, রম্বসের ক্ষেত্রফল এত। আর বললাম না স্যার, আপনি এত পরিশ্রম কিভাবে করেন স্যার? আলহামদুলিল্লাহ করি, কিন্তু কিন্তু বলতে চাপা। ঠিক আছে, চাপা না আসলে ফোন করবো। আচ্ছা ফোন করার সময় হয় না। স্যার পরীক্ষার হলে ফোন করতে ভালো হইতো স্যার। আর একদিন হচ্ছে একদিন ক্লাস করাচ্ছিলাম, মনে আছে আমার। তো আমি বলছিলাম যে দুইটা সমান্তরাল বাহু, মানে দুটো সমান্তরাল রেখা যদি থাকে, এরা কোথাও কি মিলিত হবে? মানে হচ্ছে এরা কি দেখা হবে? দুটো সমান্তরাল রেখার দেখা হবে না। বললাম যে যদি নদীর ওই পারে একজন যাচ্ছে, নদীর ওই পারে আছে, এরা যদি একই দিকে হাঁটতে থাকে, হ্যাঁ এখানে তো দেখা হবে, দেখার কোনো ই নাই। সেতু বলছিল কি, যদি সেতু থাকে তাহলে হচ্ছে কি হবে, দেখা হবে। ব্রিজ থাকলে কেমনে দেখা হবে? তখন মনে করলাম যে আচ্ছা সেতু থাকলে সেতু ম্যানেজ করে দিবে, তখন দেখা হয়ে যাবে না, এরকম। ঠিক আছে তাহলে, তাহলে দেখেন একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস হলে ক্ষেত্রফল। এগুলো কিন্তু আমরা শর্টকাটে পড়ছিলাম। কোথায় পড়ছিলাম বলবেন? 8% হবে স্যার, 8% বৃদ্ধি। হ্যাঁ এটা কোথায় পড়ছিলাম? কোন চ্যাপ্টারে পড়ছিলাম? শতকরা শতকরা কি পড়ছিলাম? যেহেতু জ্যামিতিতে আসছে একটু ভেঙে করি। একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য, আচ্ছা আমি যদি এই দৈর্ঘ্য প্রস্থ সমান ধরি, কেউ কি মন খারাপ করবে বলেন? না আমার ইচ্ছা আমি যা ধরবি ধরবো, আমার দৈর্ঘ্য যা ধরবো, প্রস্থ যা ধরবো, কোনো সমস্যা আছে বলেন? না কত বলবো স্যার ওটা তো বড় ক্ষেত্রে, বড় ক্ষেত্রে সমস্যা কি? ক্ষেত্রে দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য ধরলাম 10, প্রস্থ ধরলাম 10, তার মানে ক্ষেত্রফল কত হবে? 100। এখন বলেন 20% যদি বৃদ্ধি পায়, তাহলে 20% বৃদ্ধি পেলে কি 10 20% মানে কত? 12, 2 হবে। আর কমে গেলে কত হবে? এখানে 10% 9, মানে 1 কমে যায়, তার মানে কত? 9 হবে। 9 বার 9 দোকানে কত? 9 দোকানে 18, 108 হবে। মানে তো আমার ক্ষেত্রফল ছিল 100, হয়ে গেছে কত? 108। তাহলে বাড়ছে কত? 8 টাকা না? মানে 108 থেকে 8 হলে 108 হলে 8 বাড়ে, তার মানে 8% বাড়ছে। 100 থেকে হিসেব এরকমই হয়। আপনি 100 টাকা থেকে 8 টাকা কাউকে দিলেন, 8% দিলেন। 100 টাকা থেকে 8 টাকা বাড়ছে, মানে 108 টাকা হয়, তাহলে 8% বাড়ছে। এটা হচ্ছে আপনি লিখবেন দৈর্ঘ্য আমি যে কোনো 20 ধরেন, 10 ধরেন, তাও একই কথা আসবে। আপনি দৈর্ঘ্য যদি এখানে 20 ধরেন, এটা 10 ধরেন, ক্ষেত্রফল কত? 200। তাহলে 20% মানে কত? 24, এটা 24 হলো। আর 10% মানে কত? 1, মানে কত? 9 হবে। তাহলে এটা 216 হবে। তাহলে এটা ক্ষেত্রফল 200, এটা ক্ষেত্রফল 200। চলো কত বাড়লো? 16 বাড়ছে। তাহলে কত থেকে বাড়ছে? 200 থেকে। পার্সেন্ট মানে কত হচ্ছে? 100%। তাহলে এটা কেটে যায়, তাহলে 8ই আসে, বুঝছেন? 8% আসে, এই আর কি। আপনি যে কোনো মান ধরলেই হবে। আর এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করে ফেলছি, বলে ধরি দৈর্ঘ্য এত, প্রস্থ এত, 3% বৃদ্ধি করলে এত, প্রস্থ, তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে তুলনা করবেন। আর আমরা বলছিলাম যে এখানে প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত? 100। যেহেতু এটা বাড়ছে, এটা +20, এরকম হচ্ছে -10। আর পি কিউ মানে কি? 20 × 10। এই একটা প্লাস একটা মাইনাস যদি হয়, তাহলে এখানে মাইনাস নিতে হয়, মাইনাস। এটা কেটে যায়, তাহলে এখানে কত? +10 - 2 সমান কত হচ্ছে? +8 পায়। +8% মানে হচ্ছে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে। সিঙ্গুলার ফোন দিছে। ঠিক আছে তাহলে
স্যার এটা ওই যে শর্টকাটটাই বুঝছি, ওই যে কিন্তু আর একটু সহজ করে আর কি ওই যে রিটেন ম্যাথটা একটু বলে দেন, যে সহজ করে রিটেন ম্যাথটা যেটা আপনি লিখে দিতেন ওইটা অবস্থা ভালো আছে তুমি করো, এই তুমি দেখো না কি শব্দ করেছে। হ্যাঁ, তানিয়া কি বললেন যেন? আর আমার এখানে সাউন্ড হচ্ছে এই জন্য বলেন বলতেছি বলেন, সমস্যা নেই, বলেন। এটা বুঝতে পারছি ওই যে ওইটাই করি, কিন্তু ওই যে অনেক সময় রিটেন ম্যাথে এই ম্যাথগুলো আসে, এটা একটু বলে দেন রিটেন ম্যাথে কিভাবে। ওটা তো বলে দিলাম, শুনেন নাই? ওটাই তো জি স্যার। বলে দিছিলাম। আপনি ধরবেন যে ওটার ক্ষেত্রে যে ওটা তো এতক্ষণ বলে দিলাম, দুইটা রিটার্ন করে দিলাম তো। আমি রিটার্ন তো দুটো করে দিলাম। আপনি ধরবেন যে ধরি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মনে করেন কত 20, আর প্রস্থ কত ধরলেন এখানে কত হচ্ছে আবার জানি এক্স ধরেন না, এক্স ধরার দরকার নাই। হ্যাঁ, এক্স ধরলে মনে করবেন যে আপনি এখন মান্ধাতার মূলেই আছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার বলবে কি, স্যার বলবে কি এই স্টুডেন্টটা খ্যাত স্টুডেন্ট, খ্যাত, তাই বলবেন, বুঝতে পারছেন? ধরি হুম ধরি দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত হচ্ছে 10, অতএব কি ক্ষেত্রফল কত হবে এখানে কত 200 হবে। এখন বলবেন যে দৈর্ঘ্য 20% বিতে, তাহলে দৈর্ঘ্য এই যে 20% প্লাসে, হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য কত হবে লিখবেন। দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য দিক কি হবে 20 120% গুণ অথবা 20 প্লাস 20 এর 20% মানে কত 24 হবে। আর প্রস্থ 10% কি হচ্ছে কমে প্রস্থ কত হবে, প্রস্থ হবে কত 9, তাহলে ক্ষেত্রফল কত হবে 216। অতএব লিখবেন নির্ণয় শতকরা, বুঝতে পারছেন? লিখবেন নির্ণয় শতকরা, নির্ণয় শতকরা, নির্ণয় শতকরা কত কত বাড়ছে এখানে 16 বাড়ছে। আর আগে ছিল কত 200, আগে 200 ছিল না, আর হয়ে গেছে 16 বাড়ছে। আর এখানে 100% গুণ করে দিবেন, তাহলে রিটার্ন ম্যাথ হয়ে গেল 8%। এভাবে এটাই তো আমি করে দিলাম না, দুইবার করে দিলাম। জি স্যার। এটা একই জিনিস, এক দুটো সব এক জিনিস। শেষ। শেষ না, দেখি কি হয়। সময় কত এখন? 3:30। স্যার আমাদের যে ক্লাসগুলো মিস গেছে ওই ক্লাসগুলো হবে? আদর ক্লাস মিস করে গেল। স্যার 20 তারিখ আর 21 তারিখ ক্লাসটা স্থগিত করছিল যে, কি ক্লাস ছিল? ম্যাথ ক্লাস ছিল আর ইংলিশ ক্লাস ছিল। ম্যাথ ক্লাস আর ইংলিশ ক্লাস ছিল, ফোন করে বলে দিন। কথা কেন আমি দেখেন একটা রিসেন্ট কোশ্চেন অন্য পরীক্ষাতে আসছে, হ্যাঁ, এগুলো তো 20তম গেটে রিটেনে আসে এগুলো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, এর ভিতরে চতুর্দিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। দেখেন এই যে ওই যে কি বলছিলেন যে কিভাবে এগুলো বের করে, দেখেন এখানে এর ভিতরে কি আছে, এটা কিন্তু আগে ছিল বাইরে ছিল, বুঝতে পারছেন? এটা কি ছিল ভিতরে, ভিতরে কি আছে ভিতরে। একটা রাস্তা আছে, এই যে এর ভিতরে, এটা না বলেন? জি স্যার। এর ভিতরে 1 মিটার চওড়া মানে প্রস্থ বিশিষ্ট হবে, তার মানে এটা, তাহলে এই যে এটা কি বলেন তো, তাহলে এটা কি, এটা আমি ডট ডট দিলাম, এগুলো কি বলেন তো? ভিতরটা হলো এটা এটা কি এগুলো? রাস্তা স্যার। রাস্তা, ভেরি গুড। এই রাস্তার ক্ষেত্রফল কি হবে বলেন তো?
এই বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবেন, এটা তো আমি বোঝানোর জন্য লিখি, এটা লেখার দরকার নেই। বড় এখন বলেন তো নাম দেওয়া আছে কোনটার, বাগানের, বাগানটা কোনটা, এই যেটা না, এটা 40, এটা কত হবে 30 না বলে? 30 তো 1 মিটার চড়া থাকে, তার মানে কি এই যে মানে এই বড়টা ক্ষেত্রফল ছোটটা ক্ষেত্রফল, এই ছোটটা ক্ষেত্রফলকে আমি জানি, বড়টা ক্ষেত্রফল জানলাম, 40 ইন্টু কত 30, তাই তো? ছোটটা ক্ষেত্রফলকে আমি জানি কিন্তু এক মিটার চড়া, তার মানে এটা 1, এদিকে 1, তার মানে এটা কত 28 হবে না বলেন? এদিকে 1, এদিকে 1, এটা কত হবে তাহলে কি 38 হবে না? তাহলে 38 ইন্টু কত হবে 28, বুঝতে পেরেছেন? এই তাহলে এখানে 1200, আর এখানে কত হচ্ছে 38 আর 28, হ্যাঁ 38 এবং 28 গুণ করে দিবেন, 8 8 64 4, 3 8 24, 25 27 28 29, এরপরে হচ্ছে 8 দুগুণে 16, 3 দুগুণে 6 7, এখানে কত 4 6, এখানে 1064, এর মানে হচ্ছে দেখেন 1200, তার মানে এটা 36, এখানে 136 হবে, এই যে দেখেন মিল পেয়েছেন বলেন? আমি যে বলছিলাম বড় থেকে ছোট ক্ষেত্রে বাদ দিবেন। জি স্যার একই, দুটো একই নেন। রাজিয়া বলছে যে একটি সরলরেখার উপর বিন্দু কয়টি? আপনি যেটা মনে করেন সেটাই আনসার, যদি বলেন দুটা দুইটা, তিনটা তিনটা, পাঁচটা পাঁচটা, ছয়টা ছয়টা, সাতটা সাতটা, ইত্যাদি। একটি সরলরেখার উপর যে কটা বিন্দু নেবে সে কটাই হবে, অসংখ্য। একটি সরলরেখার উপর বিন্দু কয়টি? একটি সরলরেখার উপর বিন্দু কয়টি নিবেন আপনি? দেখেন একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ কত? এই যে এর চারিদিকে আছে না, চারিদিকে দেখেন একটা আয়তাকার বাগান, এই দেখেন এর বাগান, এর দৈর্ঘ্য বলছে 30, এটা কত, প্রস্থ কত 20, এর চারিদিকে মানে কি বাইরে না বলেন? বাইরে কত 5 মিটার আছে, এই দেখেন বাইরে কত 5 মিটার, ঠিক আছে 5 মিটার, এটা কি এটা? এখন বলেন তো রাস্তার ক্ষেত্রফল কত হবে, কি বলবেন বলেন তো? রাস্তার ক্ষেত্রফল মানে কত হচ্ছে, রাস্তা কত বড় থেকে ছোট বিয়োগ করে দিবেন, তাই না? এই আমি বড় কি জানি না, বাট এটা তো জানি, এটা 5, এটা 5, এটা কত হবে 40, এটা জানি 5, এটা 5, এটা কত হবে তাহলে? এটা বলেন তো কত হবে? 30 হবে। তাহলে 40 ইন্টু 30 মাইনাস কত 20 ইন্টু 30, তাই না বলেন? ঠিক আছে কিনা বলেন? কেউ কোনো কথা বলে না, তাহলে ক্লাস শেষ করে, স্যার ক্লাস শেষ ঠিক করে আছে দেবো? স্যার। না স্যার তাহলে এই 40 30 থেকে 20 30 বিয়োগ করলে কত? 20 টা 30 থাকে, 600, এই 600। তাহলে পরীক্ষায় আসা দেখেন তো খুব কঠিন মনে হলো? কতক্ষণ লাগবে তানিয়ার, কতক্ষণ লাগবে এটা করতে? 5 মিনিট লাগবে? না স্যার, এরকম হইতে 5 মিনিট লাগবে। কতক্ষণ লাগবে বলেন? স্যার 15 থেকে 20 সেকেন্ড লাগবে। ভেরি গুড। তারপরে ম্যাথে যাবো? জি স্যার স্যার এই যে মেইন একটা ম্যাথে, এটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখেন, এগুলো হচ্ছে রিটেন ম্যাথে আসে, হ্যাঁ মূলত। কিন্তু প্রিলি ম্যাথে যদি আসে, যদি এটা আগে থেকে কেউ যদি না পারে আর না প্র্যাকটিস না করে, তাহলে এটা পারা টাফ হয়ে যাবে। আর যদি আগে থেকে প্র্যাকটিস করেন, ধরেন আপনারা তো প্র্যাকটিস করে গেলেন আমার সাথে, তাহলে আপনাদের এটা সময় লাগবে না, এটা আপনি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। এটা রিটেন ম্যাথে আসছে, ব্যাংকে রিটেন ম্যাথে আসছে অনেকবার। স্যার আজকে 5 স্টার কম দিছেন। জি 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটা মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়ি 3 মিটার চওড়া একটা রাস্তা, দুইটির মোট ক্ষেত্রফল কত? রাস্তা দুই দেখেন, এই যে দেখেন একটা মাঠ, হ্যাঁ এই যে একটা মাঠ, অনেক মাঠ আছে না? এবং আমাদের ওখানে মাঠ আছে, মাঠের ভিতরে আড়াআড়ি রাস্তা আছে, বুঝছেন? এরকম আড়াআড়ি 3 মিটার মানে কি? মাঝ বরাবর আড়াআড়ি 3 মিটার, তার মানে কি জানেন? আড়াআড়ি মাঝ বরাবর মানে কি? এত এই যে এটা একটা রাস্তা, আর এটা একটা রাস্তা, বুঝছেন? এটাকে আড়াআড়ি বলে, হ্যাঁ এটা হচ্ছে বাংলা ভাষা, বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন এটা? জি স্যার এটাকে বলে আড়াআড়ি, বলে মাঝ বরাবর, মাঝ বরাবর। আমার চিত্র যেরকম হোক মনে ফিল করে যেন মাঝ বরাবর হচ্ছে। তাহলে বলেন তো মাঠ কোনটা? ব্ল্যাকটা কি মাঠ না? পুরো ব্ল্যাক। এটা দৈর্ঘ্য কত? একটা হচ্ছে 50, হ্যাঁ একটা 40, একটা 50 আর একটা কত হচ্ছে 40, ওকে? এখন বলছে যে এই যে রাস্তার ক্ষেত্রে, রাস্তা কোনটা বলেন তো? এই যে আমি যে কালারটা দিলাম, হ্যাঁ পার্পল কালারের, তাহলে এটা এখন বলেন আমি এদেরকে একটু সাইড করে ফেললাম, হ্যাঁ বোঝানোর জন্য। এই রাস্তাটা আমি এই পাশে নিয়ে আসলাম, কেটে নিয়ে আসলাম, ঠিক আছে? কেটে নিয়ে আসলাম, আমি যে কেটে নিয়ে আসলাম, আপনারা কি মন খারাপ করছেন? না তা বলেন তো এই রাস্তার দৈর্ঘ্য কত? এই রাস্তার
আচ্ছা, 30 এটার দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য কি একই কথা না? 50 না? বলেন 50 না? এই বলেন কিনা, বলেন 50 কিনা? স্যার কে একমত না? বলেন কে একমত না? আপনারা কি সবাই একমত? জি জি স্যার। স্যার। জি স্যার একমত কিনা বলেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এর প্রস্থ কোনটা? প্রস্থ মানে কি? এটা প্রস্থ না? এই প্রস্থ কত হয় বলেন তো? প্রস্তুত 40 হ্যাঁ না, এটার প্রস্থ 3 মিটার 3 মিটার 3 মিটার বলে দিতে, এখান থেকে এটুকু এই মাঠের প্রস্থ 4। আমি তো রাস্তা যাচ্ছি, রাস্তা এই মাঠ বরাবর বিদায়, এটা মাঠ বরাবর বিদায় দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য আর এটা দৈর্ঘ্য মিলে গেছে, বুঝছেন? মিল গায়া, বুঝতে পারছেন? হুম, তাহলে এটা তাহলে এটা কত হবে? 3 না? বলেন বলেন তো, এটা দৈর্ঘ্য 50, প্রস্থ 3, তাহলে ক্ষেত্রফল কত হবে কে বলবেন? 150। তাহলে 150 হবে এর জায়গা পরিমাণ, ঠিক আছে ক্ষেত্রফল। এখন এই রাস্তাটা কেটে নিয়ে আসলাম, এই যে এই রাস্তাটা আমি কেটে নিয়ে আসলাম, বলেন তো এই রাস্তার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য এটা কত কে বলবেন? 40 এটা বলে 40 হয়। এই যে এই রাস্তা, এটা কি এটা 3 না? এটা এগুলো 3 না? এগুলো 3 না? এগুলো 3, এগুলো সব 3 না? এটা কি মানে রাস্তা, তো রাস্তা 3 মিনিট চলে, এটা 3 হবে 3। আর যদি বলে যে প্রস্থ, এই যে এটা কত? এটা এখান থেকে এটা কত? এখানে 40 এটা 40 না? তাহলে এখান থেকে এটা 40 না? এই জিনিসটাই তো হচ্ছে এই জিনিসটা, তাই না? এটা 40, ঠিক আছে? তাহলে বলেন এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল কত হবে? 120। 120। এখন বলেন তো এটা কি আলাদা আলাদা ছিল না? এটা এর মধ্যে এটা ঢুকে গেছে, এরকম এই অবস্থা ছিল। তাহলে এই দুটো রাস্তার ক্ষেত্রফল কি? এই যে ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল, হ্যাঁ দুটো রাস্তার ক্ষেত্রফল, দুটি রাস্তার ক্ষেত্রফল 270। দুই রাস্তার ক্ষেত্রফল আমার কাছে 150 প্লাস হচ্ছে 120, 270 হবে? হবে কিনা বলেন? এই বলেন, এই দেখেন আপনাকে চিন্তা দিতে হবে। মাঝখানে আছে মনে করেন এটা হচ্ছে ওই যে মনে আছে, এটা আমি ভিন ডায়াগ্রাম, এটা এই বৃত্ত, কার এটা কি ছিল বলেন তো? এটা হচ্ছে বি বৃত্ত। আমি যখন বলতাম এই বৃত্ত পাস করছে যারা, তারা এই বৃত্ত, যখন বি বৃত্ত লিখলাম তখন কি এই জায়গাটা কি আবার বেশি লিখছি না বলেন? হ্যাঁ ওটা বাদ দিতে তখন হবে আমরা কি লিখতাম? এ প্লাস বি থেকে কি এবি বাদ দিতাম না? এই যে কমন জায়গাটা এবি বাদ দিতাম না, মনে আছে? কেন জি, বাদ স্যার। দিতাম বলেন তো? কেন বলেন, কে বলে কেন বাদ দিতাম বলেন? বাদ দিতাম কেন বলেন? বলেন তো কেন বাদ দিতাম? স্যার কারণ সংখ্যা মানে যা আছে তা এ এবং বি দুইটার ভিতরেই আছে, সেজন্য এই ভিতরে বাদ দিই। কেন সহজ করে বলতে পারেন না যে আমি বাদ দিচ্ছি? কারণ এখানে এই জায়গাটা এর মধ্যে ছিল, দুই বৃত্ত কাউন্ট করার ক্ষেত্রে আবার ওই জায়গাটা আবার কাউন্ট করছে, এই জন্য দুইবার কাউন্ট করছে, বিটা বাদ দিছি, ওই বলবেন যে দুইবার কাউন্ট করছে, বিটা একবার বাদ দিছি। তো আপনি যখন এই রাস্তার ক্ষেত্রফল 150 বললেন আর এই রাস্তার ক্ষেত্রফল যখন 120, যখন এই 120 এই জায়গাটা কি আবার দুইবার কাউন্ট করলেন? 120 লেখা মানে কি এই জায়গা, এই জায়গাটা কি দুইবার কাউন্ট হলো না? তাহলে তো এই যে এটা তো কমন জিনিস, এটা কমন না? এই জায়গাটা কি দুইবার কাউন্ট করলেন না? তাহলে জি স্যার। জি স্যার। আমি তো মূলত এটাই ক্ষেত্রে বলতে, আমি তো এটা আলাদা করে বের করে মানে বুঝালাম আর কি, বোঝানোর ক্ষেত্রে। কিন্তু আমি তো আপনি যখন ম্যাথ করে তখন তাহলে দরকার নাই, আপনি বলবেন যেটা দৈর্ঘ্য 50, এটা প্রস্থ 30, তার মানে 150, এটা দৈর্ঘ্য 3, এখানে প্রস্থ কত, মানে 120। কিন্তু এই জায়গাটা তো আমার কি মানে দুইবার কাউন্ট হয়ে গেল, তাই না? এই জায়গা মানে কত? এটাও 3, এটাও 3, মানে কি এই জায়গাটা হচ্ছে এটা, এই জায়গাটা হচ্ছে এই যে এটা, বুঝতে পারছেন? তাহলে এটাও 3, এটাও 3, সবগুলো 3, তাহলে বড় ক্ষেত্রে তার মানে কি 9 না? বলেন 9 না? জি জি স্যার। স্যার। এইটা তখন বাদ দিতে হবে, বুঝছেন? এই জন্য কত হবে? 261, এই হবে আমাদের আনসার। পেমেন্ট করতে আসলে 20 সেকেন্ড লাগার কথা, 20 সেকেন্ড সর্বোচ্চ, সহজ জিনিস। রিটেন মেথে আসলে এভাবে লিখে ফেলবেন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ চিল করেন আর না, নো মোর টুডেস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ইনশাল্লাহ। আরো একটা লেকচার সাথে সাথে বৃত্ত এবং ঘনবস্তু কথা হবো, ওই দিন ইনশাল্লাহ কথা হবে আবার।
এই পর্যন্ত ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা হচ্ছে বিগত বিসিএস এর কোশ্চেন, প্রাইমারি বিগত কোশ্চেন আর জব সলিউশন যদি কারা করে থাকেন, জব সলিউশন কোশ্চেন গুলো ভালো প্র্যাকটিস করবেন। আর নতুন করে কোনো পড়ার কিছু না, যা পড়ছেন ওই রকম রিভিশন করলে আপনি 70 পেয়ে যাবেন 75 এর মধ্যে, শিওর বললাম 70 পেয়ে যাবেন। স্যার মানে আমাদের ম্যাথ গুলো হয়তো ডিরেক্ট যদি সবগুলো কমন না পড়ে, হ্যাঁ 2-3টা ম্যাথ, তখন দেখবেন ওই 2-3 ম্যাথ একটু পেঁচাই দেবে। যদি আপনি ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করেন এবং কুল ব্রেন থাকেন, তাহলে বেশি বেশি পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরীক্ষা কি ঈদের পরে হবে? বলা যাচ্ছে না, এক সপ্তাহ পর বলা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।